কলিকাতার বারোয়ারি পূজা। শৌখিন চড়ক পার্বণ শেষ হলো বলেই যেন দুঃখে সজনেখাড়া ফেটে গেলেন। রাস্তার ধুলো ও কাকরেরা অস্থির হয়ে বেড়াতে লাগলো। ঢাকিরা ঢাক ফেলে জুতো গড়তে আরম্ভ করলে। বাজারে দুধ সস্তা হলো। এতদিন গয়লাদের জল মেশাবার অবকাশ ছিল না। গন্ধবেনে ভালুকের রৌ বেচতে বসে গেলেন। ছুতরেরা গুলদার ঢাকায় উড়ুনিতে কাঠের কুচো বাঁধতে আরম্ভ করলে। জন্মফলারে যজমেনে বামুনেরা আদ্যশ্রাদ্ধ বাৎসরিক সপিণ্ডীকরণ টাকতে লাগলেন। তাই দেখে গুর্মি আর থাকতে পারলেন না। ঘরে আগুন, জলে ডোবা ও ওলাউঠো প্রভৃতি নানা রকম বেশ ধরে চারিদিকে ছড়িয়ে পড়লেন। রাস্তার ধারে ফোড়ের দোকান পচা নিচু আবে ভরে গেল। কোথাও একটা কাঁঠালের ভুতুড়ির উপর মাছি ভ্যান ভ্যান করছে, কোথাও কতকগুলো আবের আটি ছড়ানো রয়েছে। ছেলেরা আটি ঘষে ভেপু করে বাজাচ্ছে। মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার চিতপুরের বড় রাস্তা ফলারের পাতের মতো দেখাচ্ছে। কুঠুরিওয়ালারা জুতো হাতে করে বেশ্যালয়ের বারান্দার নিচে আর রাস্তার ধারের বেনের দোকানে দাঁড়িয়ে আছেন। আজ ছক্কর মহলে পোহাবারো। কলকাতার কেরাঞ্চি গাড়ি বেতরোগীর পক্ষে বড় উপকারক। গ্যালভানিক শকের কাজ করে। সেকালে আসমানি দোলদার ছক্কর যেন হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে গা ঢাকা হয়েছে। কেবল দুই একখানা আজও খিদিরপুর, কালীঘাট আর বারাসাতের মায়া ত্যাগ করতে পারেনি। তাই আমরা কখনো কখনো দেখতে পাই, চারানা চারানা লালদিঘি তেরজরি এসো গো বাবু, ছোট আদালত বলে গাড়োয়ানেরা শৌখিন সুরে চিৎকার করছে। নবোদ্ধাগমনের বউয়ের মতো দুই এক কুঠিয়ালা গাড়ির ভেতর বসে আছেন, সঙ্গী জুটছে না। দুই একজন গভর্নমেন্ট অফিসের কেরানি গাড়োয়ানদের সঙ্গে দরের কষাকষি করছেন। অনেকে চোটে হেঁটেই চলেছেন। গাড়োয়ানেরা হাসি টিটকিরির সঙ্গে তবে ঝাঁকা মুটেই যাও, তোমাদের গাড়ি চড়া কম্য নয়, কমপ্লিমেন্ট দিচ্ছেন। 10টা বেজে গেছে। ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে করে আফিমের দোকান ও গুলির আড্ডায় জমেছেন। হোটো ব্যাপারীরা বাজারে বেচা কেনা করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছে। কলকাতা শহর বড়ই গুলজার। গাড়ির হড্রা, সহিসের পইস পইস শব্দ, কেদো কেদো ওয়েলার ও নরম্যান্ডিতে টাপেতে রাস্তা কেঁপে উঠছে। বিনা ব্যাঘাতে রাস্তায় চলা বড় সোজাকর্ম নয়। বীরকৃষ্ণদার ম্যানেজার কানাইধন দত্ত এক নিম খাসা রকমের ছক্কর ভাড়া করে বারোয়ারি পূজার বার্ষিক শ্রাদ্ধে বেরিয়েছেন। বীরকৃষ্ণদা কেবলচাঁদদার পুষ্যপুত্র। হাটখোলায় গদি, 10-12টা খন্দমালের আড়ত, বেলেঘাটায় কাঠের ও চুনের 5খানা গোলা, নগদ 10-12 লাখ টাকা দাদন ও চোটায় খাটে। কোম্পানির কাগজেও মধ্যে মধ্যে লেনদেন হয়ে থাকে। 12 মাস প্রায় শহরেই বাস। কেবল পূজার সময় 10-12 দিনের জন্য বাড়ি যেতে হয়। একখানি বগি, একটি লাল ওয়েলার, একটি রাড়, 2টি তেলি মোসাহেব। গড়পাড়ে বাগান ও ছড়ডেড়ে এক ভাউলে ব্যবহার ও আয়েস উপাসনার জন্য নিয়ত হাজির। বীরকৃষ্ণদা শ্যামবর্ণ, বেটে খেটে রকমের মানুষ, নেয়াপাতি রকমের ভুঁড়ি, হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় একছোড়া সোনার দুনরিহার। আহ্নিকের সময় খেলবার তাসের মতো চ্যাটালো সোনার ইষ্টি কবচ পরে থাকেন। গঙ্গা স্নানটি প্রত্যহ হয়ে থাকে। কপালে, কণ্ঠায় ও কানে ফোঁটাও ফাঁক যায় না। দামহাশয় বাংলা ও ইংরেজি নামসই করতে পারেন। ওই ইংরেজি খদ্দের আস যাওয়ায় 2-4টি ইংরেজি কোম্পানির কন্ট্যাক্টে কম আইস, গো যাও প্রভৃতি 2-1টা ইংরেজি কথাও আসে। কিন্তু দামহাশয়কে বন কাজকর্মে দেখতে হয় না। কানাইধন দত্তই তার সব কাজকর্ম দেখেন। দামহাশয় টানা পাখায় বাতাস খেয়ে বগি চড়ে আর এসরাজ বাজিয়ে কাল কাটান।
12 জনে একত্র হয়ে কালী ও অন্য দেবতার পূজা করবার প্রথা মড়ক হতেই সৃষ্টি হয়। ক্রমে সেই অবধি মা ভক্তি শ্রদ্ধার অনুরোধে ইয়ার দলে গিয়ে পড়েন। মহাজন, গোলদার, দোকানদার ও হেটরাই বারুয়ারি পুজোর প্রধান উদ্যোগী। সংবৎসর যার যত মাল বিক্রি ও চালান হয়, মন পিছু 1 কড়া, 2 কড়া ও 5 কড়ার হিসাবে বারুইয়ারি খাতে জমা হয়ে থাকে। ক্রমে 2-1 বৎসরে দস্তুরি বারুয়ারি খাতে জমলে মহাজনদের মধ্যে বর্ধিষ্ণু ও ইয়ারগোচের শৌখিন লোকের কাছেই ওই টাকা জমা হয়। তিনি বারুইয়ারি পুজোর প্রধান অধ্যক্ষ হন। অন্য চাঁদা আদায় করা, চাঁদার জন্য ঘোরা ও বারুইয়ারি সং ও রং তামাশার বন্দোবস্ত করা তারই ভার হয়। এবার ঢাকার বীরকৃষ্ণ দাই বারুইয়ারির অধ্যক্ষ হয়েছিলেন। সুতরাং দা মহাশয়ের আম্মুক্ত আর কানাইধন দত্তই বারুইয়ারির বার্ষিক সাধা আর কাজের ভার পেয়েছিলেন। দত্তবাবুর গাড়ি রুনু রুনু ছুনু ছুনু করে নুড়িঘাটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগলো। দত্তবাবু তড়াক করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে দারোয়ানদের কাছে উপস্থিত হলেন। শহরের বড় মানুষের বাড়ির দারোয়ানেরা খোদ হুজুর ভিন্ন নদের রাজা এলেও খবর নদারক। হরির বকশিস, দুর্গোৎসবের পার্বণী, রাখি পূর্ণিমার প্রণামী দিয়েও মন পাওয়া ভার। দত্তবাবু অনেক ক্লেশের পর 4 আনা কবলে একজন দারোয়ানকে বাবুকে এতলা দিতে সম্মত করলেন। শহরের অনেক বড় মানুষের কাছে করজ দেওয়া টাকার সুদ বা তার পৈতৃক জমিদারি কিনতে গেলেও বাবুর কাছে এতলা হলে, হুজুরের হুকুম হলে লোক যেতে পায়। কেবল 2-1 জায়গায় অবারিত দ্বার। এতে বড় মানুষদেরও বড় দোষ নেই। ব্রাহ্মণ, পণ্ডিত, উমেদার, কন্যাদায়, আইবুড়ো, বিদেশি ব্রাহ্মণ, ভিক্ষুকদের জ্বালায় শহরে বড় মানুষদের স্থির হবার। এদের মধ্যে কে মৌতাতের টানাটানির জ্বালায় বিব্রত, কে যথার্থ দায়গ্রস্ত, এপিডেভিট করলেও তার সিদ্ধান্ত হয় না। দত্তবাবু 8 ঘন্টা দরজায় দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে 10-12 জনকে পরিচয় দিতে হলো। তিনি কিসের জন্য হুজুরে এসেছেন তিনি 2-1টা বেয়াড়া রকমের দারোয়ানই ঠাট্টা খেয়ে গরম হচ্ছিলেন। এমন সময় তার 4 আনা দাদুনে দারোয়ান বিগত এসে তারে সঙ্গ করে নিয়ে হুজুরে পেশ করে। পাঠক, বড় মানুষের বাড়ির দারোয়ানের কথায় এইখানে আমাদের একটি গল্প মনে পড়ে গেল। সেটি না বলেও থাকা যায় না। বছরে 10-12 হলো এই শহরের বাগবাজার অঞ্চলের একজন ভদ্রলোক তার জন্মতিথি উপলক্ষে গুটিকতক ফ্রেন্ডকে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ করেন। জন্মতিথিকে আমোদ করা হিন্দুদের পক্ষে ইংরেজদের কাপি করা প্রথা নয়। আমরা পুরুষ পরম্পরা জন্মতিথিতে শুধু গুড় দুধ খেয়ে, তিল বুনে, মাছ ছেড়ে, নতুন কাপড় পরে, প্রদীপ জেলে, শাক বাজিয়ে, আইবুড়ো ভাত খাবার মতো কুটুম্ব, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভোজন করে থাকি। তবে আজকাল শহরে কেউ কেউ জন্মতিথিতে বেতার গোছের আমোদ করে থাকেন। কেউ শেটের কোলে 60 বৎসরে পদার্পণ করে আপনার জন্মতিথির দিন গ্যাসের আলোর গেট, নাচ ও ইংরেজদের খানা দিয়ে চহিলের এক শেষ করেন। অভিপ্রায় আপনারা আশীর্বাদ করুন আর 60 বছর এমনি করে আমোদ করতে থাকুন। চুল ও গোফে কলক দিয়ে জরির জামা ও হীরের কণ্ঠি পরে নাচ দেখতে বসুন। প্রতিমা বিসর্জন, স্নানযাত্রা ও রথে বাহার দিন। অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে আজ বাবুর জন্মতিথি। নেমন্তন্নদের গা সারতে অফিসে 1 সপ্তাহ ছুটি নিতে হয়। আমাদের বাগবাজারে বাবু সেরকমের কোনো দিকেই যাননি। কেবল গুটিকতক ফ্রেন্ডকে ভালো করে খাওয়াবেন, এই তার মতলব ছিল। এদিকে ভোজের দিন নেমন্তন্নেরা এসে একে একে জুটলেন। খাবার দাবার সকলেই প্রস্তুত হয়েছিল, কিন্তু সেদিন সকালে বাদলা হাওয়ায় মাছ পাওয়া যায়নি। বাঙালিদের মাছটা প্রধান খাদ্য, সুতরাং কর্মকর্তা মাছের জন্য বড়ই উদ্বিগ্ন হতে লাগলেন। নানা স্থানে মাছের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, কিন্তু কোনো রকমেই মাছ পাওয়া গেল না। শেষ একজন জেলে একটা 10-12 ওজনের রুই মাছ নিয়ে উপস্থিত হলো। মাছ দেখে কর্মকর্তার আর খুশির সীমা রইল না। জেলে যে দাম বলবে তাই দিয়ে মাছটি নেওয়া যাবে বলে মনে করে জেলেকে জিজ্ঞেস করলেন, বাপু, এটির দাম কি নেবে? ঠিক বলো, তাই দেওয়া যাবে। মশাই, এর দাম 20 ঘা জুতো। কর্মকর্তা 20 ঘা জুতো শুনে অবাক হয়ে রইলেন। মনে করলেন জেলে বাদলা পেয়ে মদ খেয়ে মাতাল হয়েছে, নয়তো পাগল। কিন্তু জেলে কোনো ক্রমে 20 ঘা জুতো ভিন্ন মাছটি দেবে না, এই তার পণ হলো।
নেমন্তন্নে বাড়ির কর্তা ও চাকর বাকরেরা জেলের এই আশ্চর্য দাম শুনে তার কেউ পাগল, কেউ মাতাল বলে ঠাট্টা মশকরা করতে লাগলো। কিন্তু কোনো রকমেই জেলের ঘুচল না। শেষে কর্মকর্তা কি করেন, মাছটি নিতেই হবে। আস্তে আস্তে জেলেকে 20 ঘা জুতো মারতে রাজি হলেন। জেলেও অম্লান বদনে পিঠ পেতে দিলে। 10 ঘা জুতো জেলের পিঠে পড়া মাত্র জেলে, মশাই একটু থামুন, আমার একজন অংশীদার আছে, বাকি 10 ঘা সেই খাবে। আপনার দারোয়ান দরজায় বসে আছে, তারে ডেকে পাঠান। আমি যখন বাড়ির ভেতরে মাছ নিয়ে আসছিলাম তখন মাছের অর্ধেক দাম না দিলে আমারে ঢুকতে দিবে না বলেছিল, সুতরাং আমিও অর্ধেক বখরা দিতে রাজি হয়েছিলাম। কর্মকর্তা তখন বুঝতে পারলেন জেলে কি জন্য মাছের দাম 20 ঘা জুতো চেয়েছিল। দারোয়ানজিকে দরজায় বসে আর অধিকক্ষণ জেলের দামের বখরার জন্য প্রতীক্ষা করে থাকতে হলো না। কর্মকর্তা তখনই দারোয়ানজিকে জেলের 20 ঘার অংশ দিলেন। পাঠক বড় মানুষেরা এই উপন্যাসটি মনে রাখবেন। হুজুর 1.5 হাত উঁচু গদির উপরে তাকিয়ে ঠেস দিয়ে বসে আছেন, গা আদুর। পাশে মুন্সিমশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছেন। সামনে কতকগুলো খোলা পাতা ও এক ঝুড়ি চোতা কাগজ, আর একদিকে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা যোগভ্রষ্ট বলে তুষ্ট করবার অবসর খুঁজছেন। গদির 20 হাত অন্তরে 2 জন বেকার উমেদার ও একজন বৃদ্ধ কন্যাদায়ী কাদো কাদো মুখ করে ঠিক বেকার ও কন্যাদায়ী হালতের পরিচয় দিচ্ছেন। মোসাহেবরা খালি গায়ে ঘুরঘুর করছেন, কেউ হুজুরের কানে কানে 2-4 কথা করছেন। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন। হুজুর বারোয়ারি পুজোর বড় ভক্ত। পূজার কদিন দিবারাত্রি বারোয়ারি তলাতেই কাটান। ভাগ্নে মোসাহেব, জামাই ও ভগ্নিপতিরা বারোয়ারির জন্য দিনরাত হর্ষব্যস্ত থাকেন। দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা হয়ে হুজুরি সাবস্ক্রিপশন 1000 টাকা বিদায় নিলেন। পেমেন্টের সময় দারোয়ানজি শতকরা 2 টাকা হিসাবে দস্তুরি কেটে নেন। দত্তজা ঘর পোড়া কাঠের হিসাবে ও দারোয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর কথা কইলেন না। এদিকে বাবু বারোয়ারি পুজোর করাত্রি কোন কোন রকম পোশাক পরবেন তার বিবেচনায় বিব্রত হলেন। কানাইবাবু বারোয়ারি বই নিয়ে না খেয়ে বেলা 2টো অবধি নানা স্থানে ঘুরলেন। কোথাও কিছু পেলেন, কোথাও মস্ত টাকা সইমাত্র হলো, আদায় হবে না তার ভয় নেই। কোথাও গলা ধাক্কা, তামাশা ও ঠানাটাও সইতে হলো। 20 বছর পূর্বে কলকাতার বারোয়ারি পুজোর চাঁদা সাধারা প্রায় দ্বিতীয় অষ্টমের পেয়াদা ছিলেন। ব্রহ্মোত্তর জমির খাজনা সাধার মতো লোকের উনুনে পা দিয়ে টাকা আদায় করতেন। অনেক চোটের কথা কয়ে বড় মানুষদের তুষ্ট করে টাকা আদায় করতেন। একবার এক বারোয়ারি পান্ডারা এক চক্ষু কানা এক সোনার বেনের কাছে চাঁদা আদায় করতে যান। বেনেবাবু বড়ই কৃপণ ছিলেন। বাবার পরিবার অর্থাৎ মাকে ভাত দিতেও কষ্টবোধ করতেন। তামাক খাবার পাতের শুকনো নলগুলি জমিয়ে রাখতেন। 1 বছরের হলে ধোপাকে বিক্রি করতেন, তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো। বারোয়ারি অধ্যক্ষেরা বেনেবাবুর কাছে চাঁদার বই ধরলে তিনি বড়ই রেগে উঠলেন। কোনো মতে 1 পয়সাও বারোয়ারিতে বাজে খরচ করতে রাজি হলেন না। বারোয়ারির অধ্যক্ষরা ঠাউরে ঠাউরে দেখলেন, কিন্তু বাবুর বাজে খরচের কিছু নিদর্শন পেলেন না। তামাকগুলি পাকিয়ে কোম্পানির কাগজের সঙ্গে বাক্স মধ্যে রাখা হয়। বালিশের ওয়ার, ছেলেদের পোশাক বেনেবাবু অবকাশ মতোই সহজতেই সেলাই করেন। চাকরদের কাছে তামাকের গুল, মুড়ো খ্যাংরার দিনে 2 বার নিকেশ নেওয়া হতো। ধুতি পুরনো হলে বদল দিয়ে বাসন কিনে থাকেন। বেনেবাবুর 30 লক্ষ টাকার কোম্পানির কাগজ ছিল। এ সবাই সুদ ও চোটাই বিলক্ষণ 10 টাকা আসত, কিন্তু তার 1 পয়সা খরচ করতেন না। খাঁটি টাকায় মাকু চালিয়ে যে রোজগার করতেন তাতেই সংসার নির্বাহ হতো। কেবল বাজে খরচের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পরকলা বসানো। তাই দেখে বারোয়ারির অধ্যক্ষেরা ধরে বসলেন, মশাই আপনার বাজে খরচ ধরা পড়েছে, হয় চশমাখানির 1খানি পরকলা খুলে ফেলুন, নয় আমাদের কিছু দিন। বেনেবাবু একথায় খুশি হলেন। অনেক কষ্টে 2টি সিকি পর্যন্ত দিতে সম্মত হয়েছিলেন। আর একবার বারোয়ারি পুজোর এক অধ্যক্ষ শহরের সিঙ্গিবাবুদের বাড়ি গিয়ে উপস্থিত। সিঙ্গিবাবু যে সময় অফিসে বেরোচ্ছিলেন, অধ্যক্ষের 5 জনে তাহাকে ঘিরে ধরে ধরেছি বলে চেঁচাতে লাগলেন। রাস্তায় লোক জমে গেল। সিঙ্গিবাবু অবাক, ব্যাপারখানা কি? তখন একজন অধ্যক্ষ বললেন, মশাই
আমাদের অমুক জায়গায় বারোয়ারি পুজোর মা ভগবতী সিংহীর উপর চড়ে কৈলাস থেকে আসছিলেন। পথে সিংহীর পা ভেঙে গেছে, সুতরাং তিনি আর আসতে পারছেন না, সেখানেই রয়েছেন। আমাদের স্বপ্ন দিয়েছেন যে যদি আর কোনো সিংহীর জোগাড় করতে পারো তাহলেই আমি যেতে পারি। কিন্তু মহাশয়, আমরা আজ 1 মাস নানাস্তারে ঘুরে বেড়াচ্ছি, কোথাও আর সিংহীর দেখা পেলুম না। আজ আপনার দেখা পেয়েছি, কোনো মতে ছেড়ে দেব না। চলুন, যাতে মার আশা হয় তারই তদবির করবেন। সিংহীবাবু অধ্যক্ষদের কথা শুনে সন্তুষ্ট হয়ে বারুইয়ারি চাঁদায় বিলক্ষণ 10 টাকা সাহায্য করলেন। এই ভিন্ন বারুইয়ারির চাঁদা সাদা বিষয়ে নানান উদ্ভট কথা আছে, কিন্তু এখানে সে সকলের উত্থাপন নিষ্প্রয়োজন। পূর্বে চুচড়ার মতো বারুইয়ারি পুজো আর কোথাও হতো না। আচাবহ, বোম্বাচক প্রভৃতি সং প্রস্তুত হতো। শহরের ও নানা স্থানের বাবুরা বোট, বজরা, পিনেশ ও ভাউলে ভাড়া করে সং দেখতে যেতেন। লোকের এত জনতা হতো যে কলাপাত 1 টাকায় একখানি বিক্রি হতো। চোরেরা আন্ডিল হয়ে যেত, কিন্তু গরিব দুঃখী গেরস্থর হাড়ি চড়ত না। গুপ্তিপাড়া, কাচরাপাড়া, শান্তিপুর প্রভৃতি কলকাতার নিকটবর্তী পল্লীগ্রামে কবার বড় ধুম বারুইয়ারি পুজো হয়েছিল। এতে টক্কাটক্কিও বিলক্ষণ চলছিল। একবার শান্তিপুরওয়ালারা 5 লক্ষ টাকা খরচ করে এক বারুইয়ারি পুজো করলেন। 7 বৎসর ধরে তার উদ্যোগ হয়। প্রতিমাখানি 60 হাত উঁচু হয়েছিল। শেষে বিসর্জনের দিনে প্রত্যেক পুতুল কেটে কেটে বিসর্জন করতে হয়েছিল। তাতেই গুপ্তিপাড়াওয়ালারা মার অপঘাত মৃত্যু উপলক্ষে গণেশের গলায় কাঁচা বেঁধে এক বারুইয়ারি পুজো করেন। তাহাতেও বিস্তর টাকা ব্যয় হয়। এখন আর সেকাল নেই। বাঙালির বড় মানুষদের মধ্যে অনেকে সভ্য হয়েছেন। গোলাপ জল দিয়ে জলশৌচ, ঢাকায় কাপড়ের পাড় ছিঁড়ে পড়া, মুক্তাভস্যের চুন দিয়ে পান খাওয়া এখন আর শোনা যায় না। কুকুরের বিয়ে লাখ টাকা খরচ, যাত্রায় নোটপালা, তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে ভেপু বাজিয়ে স্নান করতে যাওয়া শহরে অতি কম হয়ে পড়েছে। আজ্ঞা হুজুর, উঁচু গতি, কার্তিকের মতো বাউরি কাটা চুল, 1 পাল বরাখুরে মোসাহেব, রক্ষিত ব্যবসা আর পাকানো কাছা, জলস্তম্ভ আর ভূমিকম্পের মতো কখনোর পাল্লায় পড়েছে। কায়স্থ ব্রাহ্মণ বড় মানুষ প্রায় মাইনে করা মোসাহেব রাখেন না। কেবল শহরে 2-4 বেনে বড় মানুষই মোসাহেবদের ভাগ্যে সুপ্রসন্ন। বুক ফলানো বাঁকা সিথি, পৈতের গোছা গলায়, কুচের মতো চক্ষু লাল, কানে তুলোই করা আতর আমরা খালি বেনে বড় মানুষ বাবুদের মজলিসে দেখতে পাই। মোসাহেবি পেশা উঠে গেলেই বারুইয়ারি, খেমটা, চেহেল ও ফরবার লাগো সন্দেহ নাই। সন্ধ্যা হয় হয়েছে। গয়লারা দুধের হাড়া কাঁধে করে দোকানে যাচ্ছে। মিঠুনিরা আপনাদের পাটা, বটি ও চুবড়ি খেয়ে প্রদীপ সাজাচ্ছে। গ্যাসের আলো জ্বলা মুটেরা মই কাঁধে করে দৌড়চ্ছে। থানার সামনে পাহারাওয়ালাদের প্যারেড হয়ে গিয়েছে। ব্যাংকের ভেটো কেরানিরা ছুটি পেয়েছেন। আজ এ সময় বীরকৃষ্ণদার গদিতে বড় ধুম। বারুইয়ারির অধ্যক্ষেরা একত্র হয়ে কোনো রকম সৎ হবে। কুমোরকে তারই নমুনা দেখাবেন। কুমোর নমুনা মত সৎ তৈয়ের করবে। দা মহাশয় ও ম্যানেজার কানাইধন দত্ত নমুনার মুখপাত্র। ফৌজদুরি বালাখানা থেকে ভাড়া করে এনে 20টি বেল লণ্ঠন রং বেরং সাদা, গ্রিন, লাল টাঙানো হয়েছে। উঠোনে প্রথমে খড়, তার উপর মাদ্রাজি ও খেরোর জাজিম হাসছে। দাড়িপাল্লা, চ্যাটা, কুলু ও চালুনিরে গণিব্যাগ ও ছেঁড়া চটের আশপাশ থেকে উকিঝুঁকি মারছে। আর তারা ঘর জামাই ও অন্নদাস ভাগ্নেদের দলে গণ্য। কৃষ্ণবাবু ধূপছায়া, চেরির জোড় ও কলার কপ প্লেটওয়ালা। আমিজো ঢাকাই ট্যারচা কাজের চাদরে শোভা পাচ্ছেন। রুমালখানি কোমরে বাঁধা আছে। সোনার চাবি শুকলি। কোচা ও কামিজের উপরে ঘড়ির চেনের অফিস সেটিং হয়েছে। পাঠক, নবাবী আমল শীতকালের সূর্যের মতো অস্ত গেল। মেঘান্তের রৌদ্রের মতো ইংরেজদের প্রতাপ বেড়ে উঠল। বড় বড় বাঁশঝাড় সমূলে উচ্ছন্ন হলো। কঞ্চিতে বংশলোচন জন্মতে লাগলো। গব, মুন্সি, ছিঁড়ে, বেনে ও ফুটে তেলি রাজা হলো। সেপাই পাহারা, আশাসোটা ও রাজা খেতাব। ইন্ডিয়া রাবারের জুতো ও শান্তিপুরের ডুরে উড়িনির মতো রাস্তায় পাদাড়ে গড়াগড়ি যেতে লাগলো। কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎছেদ প্রভৃতি বড় বড় ঘর উচ্ছন্ন যেতে লাগলো। তাই দেখে হিন্দু ধর্ম, কবির মান, বিদ্যার উৎসাহ, পরোপকার, নাটকের অভিনয় দেশ থেকে ছুটে পালালো। হাপ আখড়ায়, ফুল আখড়ায় ও পাঁচালী ও যাত্রা দলের জন্মগ্রহণ করলে।
শহরের যুবক দল গোখুরি, ঝকমারি ও পক্ষীর দলে বিভক্ত হলেন। টাকা বংশগৌরবকে ছাপিয়ে উঠলেন। রমা, মুদ্দফারাজ, কেষ্টাবাগদি, পেচো মল্লিক ও ছুচোশীল কলকাতার কায়েত ও বামুনের মুরব্বী ও শহরের প্রধান হয়ে উঠল। এ সময়ে হাফ আখড়াই ও ফুল আখড়াইয়ের সৃষ্টি ও এই অবধি শহরের বড় মানুষেরা হাফ আখড়াইয়ে আমোদ করতে লাগলেন। শ্যামবাজার, রামবাজার, চক ও সাঁকোর বড় বড় নিষ্কর্মা বাবুরা এক এক হাফ আখড়াই দলের মুরব্বী হলেন। মোসাহেব, উমেদার, পাড়াস্থ ও দলস্থ গেরস্থ গোছে হাড় হাবাতের সুখিন দোহারের দলে মিশলেন। এর হাফ আখড়াইয়ের পুণ্যে চাকরি জুটে গেল। অনেকে পুজুরি দাদা ঠাকুরের অবস্থা হতে একেবারে আমির হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে তকমা বাগান, ঝুড়ি ও বালাখানা বলে গেল। আমরা পূর্বে পাঠকদের যে বারুইয়ারি পুজোর কথা বলে এসেছি, বীরকৃষ্ণদার উদ্যোগে প্রথম রাত্রি সে বারুইয়ারি তলায় হাফ আখড়াই হবে, তার উদ্যোগ হচ্ছে। ধোবাপুকুর লেনের 2 নম্বর বাড়িতে হাফ আখড়াইয়ের দল বসেছে। কৃষ্ণবাবু বগি চড়ে প্রত্যহ আড্ডায় এসে থাকেন। দোহারেরা কুঠি থেকে এসে হাত মুখ ধুয়ে জলযোগ করে 10টার পর একত্রে জমায়েত হন। ঢাকায় কামার, চাষা ধোফা, পুটু তেলি ও ফলারে বামুনি অধিক। মুখুজ্জেদের ছোটবাবু অধ্যক্ষ, ছোটবাবু ইয়ারের টেক্কা, বেহেশের কাছে চিড়িয়ার গোলাম ও নেশাই শিবের বাবা। শরীর ডিগডিগে, পইতে গোচ্ছা করে গলায়, দাঁতে মিশি, প্রায় আধ হাত চেটালো কালা ও লাল পেড়ে চক্রবেড়ে ধুতি পরে থাকেন। 1.5 ভরি আফিম, 150 চিড়িম গাঁজা, 1 জেলা তাড়ি রোজকি মৌতাদের উঠানে বন্দোবস্ত। পাল পার্বণে ও শনিবারে বেশি মাত্রা চড়ান। অমাবস্যার রাত্রি, অন্ধকারে ঘুরঘুরটি, গুড়গুড় করে নড়ছে না, মাটি থেকে যেন আগুন তাপ বেরোচ্ছে। পথিকেরা এক একবার আকাশপানে যাচ্ছেন আর হনহন করে চলেছেন। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। দোকানিরা ঝাঁপ তাড়া বন্ধ করে যাওয়ার উদ্যোগ করছে। গুড়ুম করে 9টার তোপ পড়ে গেল। ধোবাপুকুর লেনের 2 নম্বর বাড়িতে আজ বড়ই ধুম। ঢাকার বীরকৃষ্ণবাবু, চকবাজারের পেলানাথবাবু, দলপতি বাবুরও ও 2-4 গাইয়ে ওস্তাদও আসবেন। গাওনার সুর বড় চমৎকার হয়েছে। দোহারেরাও মিলে ও তালে দোরস্ত। সময় কারুরই হাত ধরা নয়, নদীর স্রোতের মতো, বেশ্যার যৌবনের মতো ও জীবের পরমায়ুর মতো। কারুরই অপেক্ষা করে না। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। শো শো করে একটা ঝড় উঠল। রাস্তার ধুলো উড়ে যেন অন্ধকার আরও বাড়িয়ে দিলে। মেঘের কড়কড় কড়কড় ডাক ও বিদ্যুতের চমকানিতে খুদে খুদে ছেলেরা মার কোলে কুণ্ডুলি বাঁকাতে আরম্ভ করলে। মুষলের ধারে ভারী এক পশলা বৃষ্টি হলো। এদিকে 2 নম্বরের বাড়িতে অনেকে এসে জমতে লাগলেন। অনেকে সকলের অনুরোধে ভিজে ঢ্যাপঢেপে হয়ে এলেন। 4 ডেলে দেওয়ালগিরিতে বাতি জ্বলছে, মজলিস জগজগ করছে। পান, কলাপেতে রেটো নল ও থেলো হুকোর কুরুক্ষেত্তর। মুখুজ্জেদের ছোটবাবু লোকের খাতির করছেন। ওরে ওরে করে তার গলা চিরে গেছে। তেলি, ঢাকাই, কামা, চাষাধোপা দোহারেরা এক পেট ফিনিমেটো, ঘণ্ট ও আটা নেবাড়ানো লুসে ফর্সা ধুতি চাদরে ফিট হয়ে বসে আছেন। অনেকের চক্ষু বুজে এসেছে। বাতির আলো জোনাকির পোকার মতো দেখছেন ও এক একবার ঝিমকিনি ভাঙড়ে মনে করছেন যেন উড়ছি। ঘরটি লোকারণ্য। সকলেই খাতায় খাতায় ঘরে বসে আছেন। থেকে থেকে ফক্কুড়ির টপ্পাটা চলছে। অনেকে শিয়ানা ফরমেশে জুতো জোড়াটি হয় পকেটে নয় পার নিচে রেখে চেপে বসেছেন। জুতো এমনই জিনিস যে দোহার দলের পরস্পরেও বিশ্বাস নাই। চকবাজারের পেলানাথবাবুর অপেক্ষাতেই গাওনা বন্ধ হয়েছে। তিনি এলেই গাওনা আরম্ভ হবে। 2-1 ধর্তা দোহার পেলানাথবাবুর আসবার অপেক্ষায় থাকতে বেজার হচ্ছেন। 2-1 তাই তো বলে দাদার বলে বল দিচ্ছেন। কিন্তু পেলানাথবাবু বারুইয়ারির একজন প্রধান ম্যানেজার, শৌখিন ও খোসা পোশাকের হদ্দ ও ইয়ারের প্রাণ। সুতরাং তার অপেক্ষা না করলে তার অপমান করা হয়। ঝড়ই হোক, বজ্রাঘাতই হোক, আর পৃথিবী কেন রসাতলে যাক না, তার এসব বিষয়ে এমন শখ যে তিনি অবশ্যই আসবেন। ধর্তা দোহার গোবিন্দবাবু বিরক্ত হয়ে নাকে সুরে মনালে বাদিয়া জিক্কুর টপ্পা ধরেছেন। গাজার হুঁকো একবার থাকের পাশ মেরে ওথাকে গেল। ঘরের এক কোণে হুঁকো থেকে আগুন পড়ে যাওয়ায় সেদিকে থাকেরা রল্লা করে উঠে দাঁড়িয়ে কোচা ও কাপড় ঝাড়ছেন।
ও কেমন করে আগুন পড়ল, প্রত্যেকে তারই 50 রকম ডিপোজিশন। এমন সময় একখানা গাড়ি গড়গড় করে এসে দরজায় লাগলো। মুখুজ্জদের ছোটবাবু মজলিস থেকে তড়াক করে লাফিয়ে উঠে প্যালানাথবাবু এলেন বলে চেঁচিয়ে উঠলেন। দোহার দলে হুররে ও রই রই পড়ে গেল। ঢোলে রং বেজে উঠল। প্যালানাথবাবু উপরে এলেন। শেক হ্যান্ড, গুড ইভিনিং ও নমস্কারের ভিড় আধ ঘন্টা লাগলো। চকবাজারের বাবু প্যালানাথ এক হারা বেটে খেটে মানুষ। গত বছর 50 পেরিয়েছেন। বাবু বড় হিন্দু। একাদশী, হরিবাসর ও রাধা অষ্টমীতে উপোস, উত্থান নির্জলা করে থাকেন। বাবুর মেজাজ শৌখিনের রাজা। 1219 সালে সারবারান সাহেবের নিকট 3 মাস মাত্র ইংরেজি লেখাপড়া শিখেছিলেন। সেই সম্বলেই এতদিন চলছে। সর্বদা পোশাক ও টুপি পরে থাকেন। টুপিটি এমনই হেলিয়ে হেলিয়ে পরা হয়ে থাকে যে বাবুর ডান কান আছে কিনা হঠাৎ সন্দেহ উপস্থিত হয়। লখনৌ ফ্যাশনে চুড়িদার, পায়জামা, রমাজামা, কোমরে দোপাটা ও মাথায় বাঁকা টুপি। তার মনোমতো পোশাক বাই ও খ্যামটা মহলে প্যালানাথ বাবুর বড় মান। তাদের কোন দায় দখল পড়লে বাবু আড় হয়ে পড়ে আফতের তামাম করেন। বাইয়ের অনুরোধে হিন্দুয়ানি মাথায় রেখে কাছা খুলে ফয়তা দেন ও বারুইয়ারির নামে তসবি পড়েন। মুসলমান মহলেও বাবুর বিলক্ষণ প্রতিপত্তি। অনেক লখনৌয়ে পাতি ও ইরানি চাপদাড়ি বাবুর বুজরুকি ও কেরামতের অনিয়ম ইনসাফ করে থাকেন। ইংরেজিকে তা বাবুর ভালো লাগে না। মনে করেন ইংরেজি লেখাপড়া লেখা শুদ্ধ কাজ চালাবার জন্য মুসলমান সহবসে প্রায় দিবারাত্রি থেকে থেকে ওই কেতাই এর বড় পছন্দ। সর্বদাই নবাবী মেজাজের কথা নিয়ে নাড়াচাড়া হয়। এদিকে দোহারেরা নতুন সুরের গান ধরলেন। ধোবাপুকু রণ করতে লাগলো। ঘুমন্ত ছেলেরা মার কোলে চমকে উঠল। কুকুরগুলো খেউ খেউ করে উঠল। বোধ হতে লাগলো যেন হাড়িরে কোটাকতক সুর ঠেঙ্গে মারছে। গাউনের নতুন সুর শুনে সকলেই বড় খুশি হয়ে সাবাস, বাহবা ও শোভান্তরীর বৃষ্টি করতে লাগলেন। দোহারেরা উৎসাহ পেয়ে দ্বিগুণ চেঁচাতে লাগলো। সমস্ত দিন পরিশ্রম করে ধোপারা অঘরে ঘুমোচ্ছিল। গাউনার বেতারও আওয়াজে চমকে উঠে খোঁটা ও দড়ি নিয়ে দৌড়ল। রাত্রি 2টো পর্যন্ত গাওনা হয়ে শেষে সে রাত্রির মতো বেদব্যাস বিশ্রাম পেলেন। দোহার শৌখিনবাবু অধ্যক্ষেরা অন্ধকার অতি কষ্টে বাড়ি গিয়ে বিছানায় আড় হলেন। এদিকে বারুইয়ারি তলায় সং গড়া শেষ হয়েছে। 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, কাল তাও শেষ হবে। কথক বেদির উপর বসে বৃষৎসর্গের ষাঁড়ের মতো ও বলিদানের মহিষের মতো মাথায় ফুলের মালা জড়িয়ে রসিকতার একশেষ মূল পুঁথির বানে যাওয়া মাত্র হচ্ছে। বস্তুত যা বলছেন সকলই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট ও কোনটা সপাক। কথকতা পেশাটা ভালো। হাত পাখার বাতাস কেবল মধ্যে মধ্যে কোনো কোনো স্থলে আহার বিহারের আনুষঙ্গিক প্রভাবটা সইতে হয়, সেইটাই মহান কষ্ট। গদাধর শিরোমণি, রামধন তর্কবাগী, হরধর, পঞ্চানন প্রভৃতি প্রধান প্রধান কতক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলে শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করেন না। গলাটা সাদা। চাণক্য শ্লোকের 2 অক্ষর পাঠ ও কীর্তনঙ্গের 2টো পদাবলী মুখস্থ করেই জুরা করতে বেরোনো ও বেদিতে বসে ব্যাস বধ করেন। কথা শুনবার ও সং দেখবার জন্য লোকের অসম্ভব ভিড় হয়েছে। কুমোর, ডাকওয়ালা ও অধ্যক্ষরা থেলো হুকোই তামাক খেয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মিছে মিছে চেঁচিয়ে গলা ভাঙছেন। বাজে লোকের মধ্যে 2-1 জন কর্তৃত্ব দেখবার জন্য তফাৎ করছে। অনেকে গোছালো গোছের মেয়ে মানুষ দেখে সঙ্গের তর্জমা করে বোঝাচ্ছেন। সঙ্গুলি বর্ধমানের রাজার বাঙ্গালা, মহাভারতের মতো বুঝিয়ে না দিলে মর্ম গ্রহণ করা ভার। কোথাও ভীষ্ম সরসজ্জায় পড়েছেন। অর্জুন পাতালে বান মেরে ভগবতীর জন্য তুলে খাওয়াচ্ছেন। জাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল করে চেয়ে রয়েছেন। সঙ্গীদের মুখের ছাঁচ ও পোশাক সকলেরই একরকম, কেবল ভীষ্ম দুধের মতো সাদা, অর্জুন ডেমার্টিনের মতো কালো ও দুর্যোধন গ্রেন। কোথাও নবরত্নের সভা, বিক্রমাদিত্য 32 পুতুলের সিংহাসনের উপর আফিমের দালালের মতো পোশাক পরে বসে আছেন। কালিদাস, ঘটকর পর বরহ, মিহির প্রভৃতি নবরত্নেরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। রত্নদের সকলেরই একরকম ধুতি, চাদর ও টিকি। হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি ঢোকবার জন্য দারোয়ানেরা উপাসনা করছে।
কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে ৩৪ অক্ষরে ভগবতীর স্তব করছেন, কোথাও কোটালেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমন্তের মাথায় শালের সামলা হাফ ইংরেজি গোছের চাপকান ও পায়জামা পরা, ঠিক যেন একজন হাইকোর্টের প্লিডার প্লিড করছেন। এক জায়গায় রাজস্ব যজ্ঞ হচ্ছে, দেশ দেশান্তরে রাজারা চারিদিকে ঘিরে বসেছেন। মধ্যে ট্যান পরা হোতাপোতা বামনেরা অগ্নিকুণ্ড চারিদিকে বসে হোম করছেন। রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দারোয়ান স্যাকরার দোকানে পাহারা দিচ্ছে। কোনখানে রাম রাজা হয়েছেন, বিভীষণ, জম্বুমান, হনুমান ও সুগ্রীব প্রভৃতি বানরেরা শহুরে মুচ্ছুদি বাবুদের মতো পোশাক পরে চারিদিকে দাঁড়িয়ে আছেন। লক্ষণ ছাতা ধরছেন, শত্রুঘ্ন ভরত চামর ব্যজন করছেন। আদিকে সীতা দেবী, সীতার ট্যারচা শাড়ি, ঝাপটা ও ফিরিঙ্গি খোপায় বেহদ্দ বাহার বেরিয়েছে। বাইরে কোচার পত্তন, ভিতরে ছুচোর কীর্তন। সং বড় চমৎকার, বাবুর ট্যাসেল দেওয়া টুপি, পাইনাপেলের চপকান, পেটি ও সিল্কের রুমাল, চুলের গার্ড চেন, অথচ থাকবার ঘর নাই। মাসির বাড়ি অন্ন লুটেন, ঠাকুর বাড়ি শোন, আর সেন্দির বাড়ি বসবার আড্ডা। পেট ভরে জল খাবার পয়সা নাই, অথচ দেশে রিফরমেশনের জন্য রাত্রে ঘুম হয় না। পুলিশ, বড় আদালত, টালার নিলেম, ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান। সন্ধ্যাবেলা ব্রাহ্মসভায় মিটিং ও ক্লাবে হাঁপ ছাড়েন। গোয়েন্দাগিরি, দালালি, খোসামুদি ও টাইটরি করে যা বান, ট্যাসেলওয়ালা টুপি ও পাইনাপেলের চাপকান রিপু করতে ও জুতা বুরুষে সব ফুপিয়ে যায়। মিনিমাইনাস স্কুল মাস্টারি কখনো কখনো স্বীকার করতে হয়। কোথাও অসৈরণ সইতে নারী শিখেই বসে ঝুলে মারি, সৎ অসৈরণ সইতে নারী। মহাশয় ইয়ং বাঙালিদের টেবিলে খাওয়া, পেন্টালুনে ও ভয়ানক গর্মথিতেও বনাতির বিলিতি কোট চাপকান পরা, বিলক্ষণ দেখতে পান, অথচ নাকে চশমা। রাত্রিরে থানায় পড়ে ছুঁচো ধরে খান। দিনের বেলা রিফরমেশনের স্পিচ করে দেখে, শিখেই ঝুলছেন। এ সবাই বারুইয়ারি তলায় ভালো করতে পারবো না মন্দ করব, কি দিবি তাতে বুক ফেটে দরজা, ঘুটে পড়ে গোবর হাসে, কানাপুতের নাম পদ্মলোচন, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, হাড় হাবাতে মিস্ত্রির ছুরি প্রভৃতি নানাবিধ সৎ হয়েছে। সেসব আর এখানে উত্থাপিত করার আবশ্যক নয়। কিন্তু প্রতিমের দুপাশে বক ধার্মিক খুদে নবাবের সং বড় চমৎকার হয়েছে। বকা ধার্মিকের শরীরটি মুচির কুকুরের মতো, নাদুর নাদুর ভুড়িটি বিলাতি কুমড়োর মতো, মাথা কামান চৈতন ফক্কা ঝুটি করে বাঁধা, গলায় মালা ও ঢাকের মতো গুটিগত সোনার মাদলি, হাতে ইষ্টিকবচ, চুলে ও গোফে করব দেওয়া, কালাপের ধুতি, রমজামা ও জরির বাকাতা। গত বৎসর ৮০ পেরিয়েছেন, অঙ্গ ত্রিভঙ্গ, কিন্তু প্রাণ হামাগুড়ি দিচ্ছে। গেরস্ত গোছের ভদ্রলোকের মেয়ে ছেলের পানে আর চক্ষে যাচ্ছেন। হরিনামের মালা ঝুলিটি ঘুরছেন। ঝুলির ভিতর থেকে গুটি কতক টাকা বেমালুম আওয়াজে লোভ দেখাচ্ছে। ক্ষুদ্র নবাব দিব্যি দেখতে, দুধে আলতার মতো রং, আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো, চীনের শোয়ারের মতো শরীরটি, ঘাড়ে গর্দানে, হাতে লাল রুমাল ও পিচের স্টিক, সিমলের ফিনফিনে ধুতি মালকোচ করে পরা। হঠাৎ দেখলে বোধ হয় রাজা রাজডার পৌত্তর, কিন্তু পরিচয়ে বেরোবে হৃদজোলার নাতি। বারুইয়ারির প্রতিমাখানি প্রায় ২০ হাত উঁচু, ঘোড়ায় চড়া হাইল্যান্ডের গোড়া, বিবি পরী ও নানাবিধ চিড়িয়া, সোলার ফল ও পদ্ম দিয়ে সাজানো। মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি, সিঙ্গির গায়ে রূপালী গিলটি ও হাতি সবুজ মখমল দিয়ে মোড়া। বিবিয়ানা মুখ, রং ও করণ আসলে ইহুদি ও আরমানি কেতা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ইন্দ্র দাঁড়িয়ে জোড়হাত করে স্তব করছেন। প্রতিমের উপরে ছোট ছোট বিলাতি পুরীরা হেপু বাজাচ্ছে। হাতে বাদশাহী নিশেন ও মাঝে খোড়া সিংহী ইউনিফর্ম ফ্রেস্ট। আজ বারুইয়ারির প্রথম পুজো, শনিবার। বীরকৃষ্ণদা, কানাই দত্ত, বেলানাথবাবু, বীরকৃষ্ণবাবুর ফ্রেন্ড আহিরি টোলার রাধা মাধব বাবুরা বেলা ৩টে পর্যন্ত বারুইয়ারি তলায় হামরাও হয়েছিলেন। ৩টে বড় বড় অন্নমোষ, ১০০ ভেড়া ও ৩০০ পাটা বলিদান করা হয়েছে। মূল নৈবেদ্যের আগাতোলা মন্ডাটি ওজনে ১.৫ মণ। শহরের রাজা, সিংহী, ঘোষ, দে, মিত্র, দত্ত প্রভৃতি বড় বড় দলস্থ ফোটাচেলির জোড়। টিকি ও তিলকধারী উদ্দীপনাও তকমাওয়ালার যত ব্রাহ্মণ পণ্ডিতেরা বিদায় হয়েছে। সুপারিশ, অনাহুত, বেদলে, ফলারেরা নিমতলার শকুনির মতো ঠেকে বসে আছেন। কাঙালি, রেও, অগ্রদান, ভাট ও ফকির বিস্তর জমিয়েছিল। পাহাড়ওয়ালারাই তাদের বিদেয় দেন। অনেক গরিব
গ্রেপ্তার হয়। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। বারোয়ারিতলা লোকারণ্য। শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন। সং এলে অনেকে তাদের দেখছে। ক্রমে মজলিসে দু একটা ঝাড় জেলে দেওয়া হলো। সঙ্গদের মাথার উপর বেললণ্ঠন বাহারা দিতে লাগলো। অধ্যক্ষবাবুরা একে একে জমায়েত হতে লাগলেন। নল করা থেলো হুকো হাতে করে ও পান চিবোতে চিবোতে অনেক চিৎকার, এটা করো ওটা করো করে হুকুম দিচ্ছেন। আজ চকের দলে লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ ও 12খানি বেনের দোকান ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে কড়া, ভ্যালসা, অম্বুরি ও ইরানি তামাকের গোবর্ধন হয়েছে। এ সবাই বিস্তর অন্তশীলের সরঞ্জামও প্রস্তুত আছে, আবশ্যক হলে দেখা দেবে। সহজে ঢিডি হয়ে গেছে। আজ রাত্রে অমুক জায়গায় বারোয়ারি পুজোর প্রথম হাফ আখড়াই হবে। কি ইয়ারগোচের বস্তু বয়, কি 72 ইনেভেলির সকলেই হাফ আখড়াই শুনতে পাগল। বাজার গরম হয়ে উঠল। ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো। কোচার ধুতি, ধোপাদস্ত কামিজ ও ডুরে শান্তিপুরে উড়ুনির এক রাত্রে ভাড়া 8 আনা চড়ে উঠল। 4 পুরুষে 5 পুরুষে ক্রেপ ও নেটের চাদরেরা আকর্মণ্য হয়ে নবাবী আমলে সিন্ধুক আশ্রয় করছিলেন। আজ ভলেন্টিয়ার হয়ে মাথায় উঠলেন। কালো ফিতের ঘুনসি ও চাবির শিকলি হঠাৎ বাবুর মতো স্বস্থান পরিত্যাগ করে ঘড়ির চেনে অফিসে ওয়েটিং হলো। জুতোরা বেশ্যার মতো নানা লোকের সেবা করতে লাগলো। বারোয়ারি তলায় লোকারণ্য হয়ে উঠল। একদিকে কাঠগড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা কাঠগড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সিং। বড় মানুষেরা ট্যাসাওয়ালা টুপি চাপকান, পেটি ও স্টিকে চালচিত্রের অসুর হতেও বেড়া দেখাচ্ছেন। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণবাবু লক্কায় লাট্টুর লাটিম মতো ঘুরে বেড়াচ্ছেন। দুকস দিয়ে পাজির ছবির রক্তদন্দী রাক্ষসীর মতো পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর, হরকরা, সরকার, কেরানি ও ম্যানেজারদের নিঃশ্বাস ফেলবার অবকাশ নয়। ঢং ঢং করে গির্জের ঘড়িতে রাত্রি 2টো বেজে গেল। ধোপাপাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন। অনেকে আখড়া ঘরে শুয়ে পড়লেন। বাঙালির স্বভাবই এই, পরের জিনিস পাতে পড়লে শিগগির হাত বন্ধ হয় না। 1.5 ঘন্টা ঢোল, বেহালা, ফুলট, মোচাং ও সেতারের রং সাজ বাজল। গোড়ারা 200 বাহবা হাজার বেশ দিলেন। শেষে একটি ঠাকুরুন বিষয় গেয়ে গানটি বুঝতে অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো মতে কৃতকার্য হতে পারলেন না। ধোপাপাড়ার দল উঠে গেল। চকের দল আসরে নামলেন। চকের দলেরাও ওই রকম করে গেয়ে শোভান্তরী, সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন। 1 ঘন্টার জন্য মজলিস খালি রইল। চাইনা কোট, ক্রেপের, নেটের ও ডুরে ফুলদার ট্যারেচা চাদরে পিঁপড়ের ভাঙা সারের মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে এলো। চুরোট, তামাক ও চরসের ধুয়োয় এমনি অন্ধকার হয়ে উঠল যে সেবার প্রোক্লেমেশনের উপলক্ষে বাজিতে বা কি ধো হয়েছিল, বড় বড় রিভিউয়ের তোপে তত ধো জন্মে না। 8 ঘন্টা প্রতিমেখানি দেখা যায়নি, পরস্পরের চিনে নিতেও কষ্টবোধ হয়েছিল। ক্রমে হঠাৎ বাবুর টাকার মতো, বসন্তের কুয়াশার মতো, শরতের মেঘের মতো ধো দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। দর্শকেরা সুস্থির হয়ে দাঁড়ালেন। পুকুরের দল আসর নিয়ে বিরহ ধরলেন। 8 ঘন্টা বিরহ গিয়ে অসর হতে দলবল সমেত আবার উঠে গেলেন। চকবাজারেরা বাবলেন ও ধোবাপুকুরের দলে বিরহের উত্তর দিলেন। গোড়ারা রিভিউয়ের সোলজারদের মতো উথাক হলো। মধ্যস্থেরা গানের চোতা হাতে করে বিবেচনা করতে আরম্ভ করলেন। এক দলে মিত্তির খুঁড়ো, আর এক দলে দাদা ঠাকুর। বিরহের পর চাপা কাঁচা খেউড়, তাতেই হার জিতের বন্দোবস্ত। বিচারও শেষ, মারামারিও বাকি থাকবে না। ভোরের তোপ পড়ে গিয়েছে। পূর্ব দিক ফর্সা হয়েছে, ফুরফুরে হাওয়া উঠেছে। ধোপাপুকুরের দলের আসর নিয়ে খেউড় ধরলেন। সাবাস, বাহবা। শোভান্তরী, জিতারাও। দিতে দিতে গোড়াদের গলা চিরে গেল। এরই তামাশা দেখতে যেন সূর্যদেব তাড়াতাড়ি উদয় হলেন। বাঙালিরা আজও এমন কুৎসিত আমোদে মত্ত হন বলেই যেন চাঁদ ভদ্র সমাজে মুখ দেখাতে লজ্জিত হলেন। কুমুদিনী মাথা হেট করলেন। পাখিরা ছিচি করে চেঁচিয়ে উঠলেন। পদ্মিনী পাকের মধ্য থেকে হাসতে লাগলো। ধোবাপুকুরের দল আসর নিয়ে খেউড় গাইলেন, সুতরাং চকের দলকে তার উত্তর দিতে হবে। ধোবাপুকুরওয়ালারা 1.5 ঘন্টা প্রাণপণে চেয়ে খেউড়টি গিয়ে থামলে। চকের দলেরা নামলেন, সাজতে লাগলো। ওদিকে আখড়া ঘরে খেউড়ের উত্তর প্রস্তুত হতে লাগলো। চকের দলেরা তেজের সহিত উত্তর গাইলেন। গোড়ারা গরম হয়ে আমাদের জিত করে চেঁচামেচি করতে লাগলেন।
এদিকে মধ্যস্থরাও চকের দলের জিত সাব্যস্ত করলেন। দু হো হো ঘুরে ও হাততালিতে ধোবাপুকুরের দলেরা মাটির চেয়ে অদম হয়ে গেলেন। নেশার খোয়ারেই রাত জাগবার ক্লেশ ও হারের লজ্জায় মুখুজ্জেদের ছোটবাবু ও দু চার ধর্তা দোহার একেবারে এলিয়ে পড়লেন। চকের দলেরা ঢোল বেঁধে নিশেন তুলে গাইতে গাইতে ঘরে চললেন। কারু কারু শুধু পা, মেজো পায়, জুতো কোথায় তার খোঁজ নাই। গোড়ারা আমোদ করতে করতে পিছু চললেন। বেলা 10টা বেজে গেল। দর্শকরা হাপ আখড়ায়ের মজা লুটে বাড়িতে এসে সুত, ঠান্ডায় জোলাপ ও ডাক্তারের জোগাড় দেখতে লাগলেন। ভাড়া করা ও চেয়ে নেওয়া চাইনাকোট, ধুতি, চাদর, জমা ও জুতোরা কাজ সেরে আপনার মনির বাড়ির ফিরে গেল। আজ রবিবার। বারুইয়ারি তলায় পাঁচালী ও যাত্রা রাতে 10টার পর অধ্যক্ষরা এসে জমলেন। এখন অনেকে চোয়া, ঢেকুর, মাথা ধরা, গা মাটি মাটি সরেনি। পাঁচালী আরম্ভ হয়েছে। প্রথম দল গঙ্গা ভক্তি তরঙ্গনে, দ্বিতীয় দল মহিরাবরণের পালা ধরেছেন। পাঁচালী ছোটকে তার হাপ আখড়ায় কেবল ছড়া কাটানো বেশিরভাগ, সুতরাং রাত্রি 1টার মধ্যে পাঁচালী শেষ হয়ে গেল। যাত্রার অধিকারীর বয়স 76 বৎসর। বারবি কাটা চুল, কপালে উল্কি, কানে মাকড়ি। অধিকারী দুটি সেজে গুটিবারো বুড়ো বুড়ো ছেলেকে সখী সাজিয়ে আসরে নামলেন। প্রথম কৃষ্ণখোলের সঙ্গে নাচলেন, তারপর বাসুদেব ও মণিগোসাই গান করে গেলেন। সগেষ্ট সখী ও দুটি প্রাণপণে ভোর পর্যন্ত কালো জল খাবো না, কালো মেঘ দেখব না, কালো কাপড় পরব না ইত্যাদি কথাবার্তায় ও নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। হাল, গাড়ু, ঘোড়া, ছেঁড়া কাপড়, পুরাণ বনাত ও পচা সালের গাদি হয়ে গেল। টাকা, আধুলি, সিকি ও পয়সা পর্যন্ত পেলা গেলেন। মধ্যে বাবা দে আমার বিয়ে, আমার সুন্দরে জেলে ধরি মাছ, বাউতি জালে প্রভৃতি রকমওয়ারি সঙ্গে রকমওয়ারি গানের অভাব ছিল না। বেলা 8টার সময় যাত্রা ভাঙল। একজন বাবু মাতাল পাত্র টেনে বিলক্ষণ পেকে যাত্রা শুনছিলেন। যাত্রা ভেঙে যাওয়াতে গলায় কাপড় দিয়ে প্রতিমে প্রণাম করতে গেলেন, কিন্তু প্রতিমা সিঙ্গি হাতিকে কামড়াচ্ছে দেখে বাবু মাহাত্তর বড়ই রাগ হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবু করুণার সুরে, তারিণী গো মা, কেন হাতির উপর এত আড়ি, গান গেয়ে প্রণাম করে চলে গেলেন। শহরের ইতর মাতালদের ঘরে ঘরে রাখবার লোক নাই বলেই আমরা নর্দমায়, রাস্তায়, খানায়, গারুদি ও মদের দোকানে মাতলামি করতে দেখতে পাই। শহরে বড় মানুষ মাতালও কম নাই। শুদ্ধ ঘরে ধরে পুরে রাখবার লোক আছে বলেই তারা বেরিয়ে এখন মাতলামি করতে পান না। এদের মধ্যে অনেকে এমন মাতলামি করে থাকেন যে অন্তরিক্ষ থেকে দেখলে পেটের ভিতর হাত পা সেঁধিয়ে যায়। বাঙালি বড় মানুষদের উপর বিজাতীয় ঘৃণা উপস্থিত হয়। ছোট লোক মাতালের ভাগ্যে 4 আনা জরিমানা, এক রাত্রি গারদে থাকা বা পাহারাওয়ালাদের ঝোলায় শোয়ার হয়ে যাওয়া জমাদারদের 2-1 কোৎকা মাত্র। কিন্তু বাঙালি বড় মানুষ মাতালদের সকল বিষয়ে শ্রেষ্ঠতা। পাখি হয়ে উড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মরা, বাবার প্রতিষ্ঠিত পুকুরে ডোবা, প্রতিমের নকল শিঙ্গি ভেঙে ফেলে আসলো শিঙ্গি হয়ে বসা, ঢাকিকে মার সঙ্গে বিসর্জন দেওয়া, ক্যান্টনমেন্ট ফোর্ট, রেলওয়ে স্টেশন ও অবশেষে মদ খেয়ে মাতলামি করে চালান হওয়া, এসব তো আছেই। এ সবাই করুণা, গান, বকশিস ও বক্তৃতার বেহাদ্য ব্যাপার। একবার শহরের শ্যামবাজার অঞ্চলের এক বনেদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দরে যাত্রা হচ্ছে। বাড়ির মেজবাবু পাঁচইয়ার নিয়ে শুনতে বসেছেন। সামনে মালিনী ও বিদ্যে। মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশি। গান করে মুঠো মুঠো পেলা হচ্ছে। বছর 16 বয়সের দুটো ছোকরা সখী সেজে ঘুরে ঘুরে খ্যামটে নাচছে। মজলিসের উপর গেলাসে ব্রান্ডি চলছে। বাড়ির টিকটিকি ও শালগ্রাম ঠাকুর পর্যন্ত নেশায় চুরচুরে ভৌ। যাত্রাক্রমে মিলনের যন্ত্রণা। বিদ্যার গর্ভ রানীর তিরস্কার, চৌধরা ও মালিনীর যন্ত্রণার পালা এসে পড়ল। কোটাল মালিনীকে বেঁধে মারতে আরম্ভ করলে। মালিনী বাবুদের দোহাই দিয়ে কেঁদে বাড়ি সরগরম করে তুললে। বাবুর চমক ভেঙে গেল। দেখলেন কোটাল মালিনীকে মারছে, মালিনীর বাবুর দোহাই দিচ্ছে, অথচ পার পাচ্ছে না। এতে বাবু বড় রাগত হলেন। কোন ব্যাটা সাধ্যি মালিনীকে আমার কাছ থেকে নিয়ে যায়, এই বলে সামনের উপর গেলাসটি কোটালের রগ থেকে ছুঁড়ে মারেন। গেলাসটি কোটালের রগে লাগবা মাত্র কোটাল বাপ বলে অমনি ঘুরে পড়ল। চারিদিক থেকে লোকের হা হা করে এসে কোটালকে ধরাধরি করে নিয়ে গেল। মুখে জলের ছিটে মারা হলো এবং নানা তদবির হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কোটালের একঘাতেই পঞ্চত্ব পেলেন। আর একবার ঠনঠনের ঘোষজাবাবুর বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাবু মদ খেয়ে মজলিসে আর হয়ে শুয়ে নাক ডাকিয়ে যাত্রা শুনছিলেন।
সমস্ত রাত বেহুশেই কেটে গেল। শেষ ভোর ভোর সময়ে দক্ষিণে মশানে কোটালের হাঙ্গামাতে বাবুর নিদ্রাভঙ্গ হলো। কিন্তু আসরে কেষ্টকে না দেখে বাবু বিরক্ত হয়ে কেষ্ট ল্যাও বলে খেপে উঠলেন। অন্য অন্য লোকে অনেকে বুঝালেন যে ধর্মাবত বিদ্যাসুন্দর যাত্রায় কেষ্ট নাই, কিন্তু বাবু কিছুতেই বুঝলেন না। কৃষ্ণ তারে নিতান্ত নির্দয় হয়ে দেখা দিলেন না বিবেচনায়। শেষে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। আর একবার এক গোস্বামী এক মাতালবাবুর কাছে বড় নাকাল হয়েছিলেন। সে কথাও না বলে বাক্য গেল না। পূর্বে এই শহরে বেনেটোলায় দীপচাঁদ গোস্বামীর অনেকগুলি বড় মানুষ শিষ্য ছিল। বারশিমুলের বোসবাবুরা প্রভুর প্রধান শিষ্য ছিলেন। একদিন আমতার রামহরিবাবু বোসজাবাবুর এক পত্র লিখলেন যে ভেক নিতে আমার বড় ইচ্ছে, কিন্তু গুটিকতক প্রশ্ন আছে, সেগুলি যতদিন পূরণ না হচ্ছে ততদিন শাক্তই থাকব। বোসজা মহাশয় পরম বৈষ্ণব রামহরিবাবুর পত্র পেয়ে বড় খুশি হলেন ও বৈষ্ণব ধর্মের উপদেশ ও প্রশ্ন পূরণ করবার জন্য প্রভু নদেরচাঁদ গোস্বামী মহাশয়কে তার কাছে পাঠিয়ে দিলেন। রামহরিবাবুর সোনাগাছিতে বাস। 2-4 জন ইয়ার ও গাইয়ে বাজিয়ে কাছে থাকে। সন্ধ্যার পর বেড়াতে বেরোন। সকালে বাড়ি আসেন ও মদ বিলক্ষণ চলে। 2-4টা নিমখাস গোছের দাঙ্গার দরুন পুলিশেও 2-1 মোচলেকা হয়ে গিয়েছে। সন্ধ্যার পর সোনাগাছির বড় যাক, প্রতি ঘরে ধুনোর ধো, শাঁখের শব্দ ও গঙ্গাচলের ছড়ার দরুন হিন্দু ধর্ম মূর্তিমন্ত্র হয়ে সোনাগাছিতে পবিত্র করেন। নদেরচাঁদ গোস্বামী বসুবাবুর পত্র নিয়ে সন্ধ্যার পর সোনাগাছিতে ঢুকলেন। গোস্বামীর শরীরটি প্রকাণ্ড, মাথা ন্যাড়া, মধ্যে তরমুজের বোটার মতো চৈতন্য ফক্কা, সর্বাঙ্গে হরিনামের ছাপা, নাকে তিলক ও অদৃষ্টে এক ধাবড়া চন্দন। হঠাৎ বোধ হয় যেন কাগে হেগে দিয়েছে। গোস্বামীর কলকাতায় জন্ম, কিন্তু কখন সোনাগাছিতে ঢোকেন নাই। গোস্বামী অনেক কষ্টে রামহরিবাবুর বাসায় উপস্থিত হলেন। রামহরিবাবু কুঠি থেকে এসে পাত্র টেনে গোলাপি রকম নেশায় তর হয়ে বসেছিলেন। এক মোসাহেব বায়ার সঙ্গতে অব হজরত যাতে লগুনাকো গাচ্ছেন, আর একজন মাথার চাদর দিয়ে বাইয়ানা নাচের উদ্যোগ করছেন। এমন সময় বসুবাবুর পত্রে দিয়ে গোস্বামী মশাই উপস্থিত হলেন। অমন আমোদের সময়ে একটা ব্রকত গোসাইকে দেখলে কার না রাগ হয়। মজলিসে সকলেই মনে মনে বড় বেজার হয়ে উঠলেন। বোসজার অনুরোধেই কেবল গোস্বামী সেই যাত্রা প্রহার হতে পরিত্রাণ পান। রামহরিবাবু বোসজার পত্র পড়ে গোস্বামী মহাশয়কে আদর করে বসালেন। রামা বামুনের হুকুটি জল ফিরিয়ে তামাক দিলে। মোসাহেবদের সঙ্গে তার চোখ টেপাটেপিও হয়ে গেল। একজন মোসাহেব দৌড়ে কাছে দর্জির দোকান থেকে হয়ে এলেন। এদিকে গাউনা ও ইয়ার্কি কিছু সময়ের জন্য পোস্টপন হলো। শাস্ত্রীয় তর্ক হবার হুজ্জুক হতে লাগল। গোস্বামী মহাশয় তামাক খেয়ে হুকো রেখে নানা প্রকার শিষ্টাচার করলেন। রামহরিবাবুও তাদের বিলক্ষণ ভদ্রতা করলেন। রামহরিবাবু গোস্বামীকে বললেন, প্রভু, বষ্টমতন্ত্রের কটি বিষয়ে আমার বড় সন্দেহ আছে, আপনাকে মীমাংসা করে দিতে হবে। প্রথম, কেষ্টর সঙ্গে রাধিকার মামের সম্পর্ক, তবে কেমন করে কেষ্ট রাধাকে গ্রহণ করলেন? দ্বিতীয়, একজন মানুষ বললেন ভালো দেবতাই হলো, ষোড়শত স্ত্রীর মনোরথ পূর্ণ করেন, এবা কি কথা? শুনেছি কেষ্টদলের সময়ে মেড়া পুড়িয়ে খেয়েছিলেন, তবে আমাদের মটন ঢাপ খেতে দোষ কি? আর বষ্টমদের মদ খেতেও বিধি আছে। দেখুন, বলরাম দিনরাত মদ খেতেন, কেষ্ট বিলক্ষণ মাতাল ছিলেন। প্রশ্ন শুনেই গোস্বামীর পিলে চমকে গেল। তিনি পালাবার পথ দেখতে পেলেন না। এদিকে বাবুর দলের মুচকি হাসি ইশারা ও রূপুর গেলাসে ধাওয়ায় চলতে লাগলো। গোস্বামী মনের মতো উত্তর দিতে পারলেন না বলে একজন মোসাহেব বলে উঠল, হুজুর, কালী বড়, দেখুন কালীতেও কেষ্টতে কপুরুষের অন্তর। কালীর ছেলে যে কার্তিক, তার বাহন ময়ূরের যে ন্যাজ কেষ্টর মাথার উপর, সুতরাং কালীই বড়। এ কথায় হাসির তুফান উঠল। গোস্বামী নিজ স্বভাবগুণে গোয়ার্তিময় গরম হয়ে পিঠটানের পথ দেখবেন কি, এমন সময় একজন মোসাহেব গোস্বামীর গায়ে টলে পড়ে, তার তিলক ও টিপ জিভ দিয়ে চেটে ফেললে। আর একজন কি করো বলে টিকিট কেটে নিলেন। গোস্বামী ক্রমে শ্রাদ্ধ করাই দেখে জুতো ও হরিনামের থলি ফেলে চোচা দৌড়ে রাস্তায় এসে হাঁপ ছাড়লেন। রামহরিবাবু ও মোসাহেবদের খুশির সীমা রইল না। অনেক বড় মানুষ এই সকল আমোদ বড় ভালোবাসেন ও অনেক স্থানে প্রায়ই এইরূপ ঘটনা হয়। কলকাতা শহরে প্রতিদিন নতুন নতুন মাতলামি দেখা যায়, সকলগুলি সৃষ্টি ছাড়া ও অদ্ভুত। ঠকবাগানে ধনুকর্ণ মিত্তিরবাবুর বাপ ন্যাট ড্রাইভ মাস্কিন্স কোম্পানির বাড়ির মুচ্ছুদি ছিলেন। এ সবাই চোটা ও কোম্পানির কাগজেরও ব্যবসা করতেন।
ধনুবাবু কলেজে পড়েন, এক্সামিন পাশ করেছেন, লোকাচার শোনেন, মধ্যে মধ্যে ইংরাজি কাগজের আর্টিকেল লেখেন। শহরে বাঙালি বড় মানুষের ছেলেদের মধ্যে প্রায় অনেকে বিবেচনায় গাধার বেহদ্দ বুদ্ধিটা এমন সূক্ষ্ম যে নেই বললেও বলা যায়। লেখাপড়া শিখতে আদবে ইচ্ছা নাই, প্রাণ কেবল ইয়ার্কির দিকে দৌড়ই। স্কুল যাওয়া কেবল বাপ মার ভয়ে, ওষুধ গেলা গোছ। সুতরাং এক্সামিন পাশ করবার পূর্বে ধনুকর্ণবাবু 4 ছেলের বাপ হয়েছিলেন ও তার প্রথম মেয়েটির বিবাহ পর্যন্ত হয়েছিল। ধনুবাবুর 2-4 স্কুল ফ্রেন্ডও সর্বদা আসতেন যেতেন। কখনো কখনো লুকিয়ে চুরিয়ে চরসটা, মজমের বরফিখানা, সিদ্ধিটা আশটাও চলত। ইচ্ছেখানা, একাধ দিন সেরিটে শ্যাম্পেনটার আস্বাদ নেওয়া হয়। কিন্তু কর্তা সকলমে রোজগার করে বড় মানুষ হয়েছেন, সুতরাং সকল দিকে চোখ রাখেন ও ছেলেদের উপরেও সর্বদা তাইশ করে থাকেন। সেই দবদাবাতেই ইচ্ছেখানায় ব্যাঘাত পড়েছিল। সামার ভ্যাকেশনে কলেজ বন্ধ হয়েছে। স্কুল মাস্টারেরা লোকের বাগানে বাগানে মাছ ধরে বেড়াচ্ছেন। পণ্ডিতেরা দেশে গিয়ে লাঙল ধরে চাষবাস করছেন। ধনুবাবু সন্ধ্যার পর 2-4 স্কুল ফ্রেন্ড নিয়ে পড়বার ঘরে বসে আছেন। এমন সময় কলেজের প্যারিবাবু চাদরের ভিতরে এক বোতল ব্র্যান্ডি ও একটা সেরি নিয়ে অতি সন্দর্পণে ঘরের ভেতরে ঢুকলেন। প্যারিবাবু ঘরে ঢোকা মাত্রই চারদিকের দোর জানালা বন্ধ হয়ে গেল। প্রথমে বোতলটি অতি সাবধানে খুলে অত্যন্ত সাবধানে চলতে লাগলো। ক্রমে ব্র্যান্ডি অন্তর্ধান হলেন। এদিকে বাবুদের মেজাজও গরম হয়ে উঠল। দোর জানালা খুলে দেওয়া হলো। চেঁচিয়ে হাসি ও গররা চলতে লাগলো। শেষে সেরিও সমীপস্থ হলেন। সুতরাং ইংরেজি স্পিচ ও টেবিল চাপড়ানো চলল। ভয় লজ্জা পেয়ে পালিয়ে গেল। এদিকে ধনুবাবুর বাপ চণ্ডীমণ্ডপে বসে মালা ফিরুচ্ছিলেন। ছেলেদের ঘরের দিকে হঠাৎ চিৎকার ও রই রই শব্দ শুনে গিয়ে দেখলেন বাবুরা মদ খেয়ে মত্ত হয়ে চিৎকার ও হৈ হৈ করছেন। সুতরাং বড়ই বেজার হয়ে উঠলেন ও ধনুবাবুকে যাচ্ছে তাই বলে গালমন্দ দিতে লাগলেন। কর্তার গালাগালে একজন ফ্রেন্ড বড়ই চটে উঠলেন। ধনুও তার সঙ্গে তেড়ে গিয়ে একটা ঘুষো মারলেন। কর্তার বয়স অধিক হয়েছিল, বিশেষত ঘুষোটি ইয়াং বেঙ্গালি। ঘুষি খেয়ে কর্তা একেবারে ঘুরে পড়লেন। বাড়ির অন্য অন্য পরিবারেরা হা হা করে এসে পড়ল। গিন্নি বাড়ির ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন ও বাবুকে যথোচিত তিরস্কার করতে লাগলেন। তিরস্কার, কান্না ও গোলযোগের অবকাশে ফ্রেন্ডরা পুলিশের ভয়ে সকলেই চম্পট দিলেন। এদিকে বাবুর করুণা উপস্থিত হলো। মার কাছে গিয়ে বললেন, মা, বিদ্যাসাগর বেঁচে থাক, তোমার ভয় কি? ও ওল্ড ফুল্ড মরে যাক না কেন, ওকে আমরা চাই না। এবারে মা এমন বাবা এনে দেব যে তুমি, নতুন বাবা ও আমি একত্রে 3 জন বসে হেলথ ড্রিঙ্ক করব। ওল্ড ফুল্ড মরে যাক, আমি কোয়াইট রিফান্ড বাবা চাই। রামকালী মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্টের মিসুয়ার্স, থিক রোক অ্যান্ড পিক পকেট উকিল সাহেবের অফিসে খাজাঞ্চি। অফিসের ফেরতা রাধাবাজার হয়ে আসছেন ও দুধারি দোকান ফাঁক যাচ্ছে না। পাগড়িটি এলিয়ে পড়েছে, ধুতি খুলে হুত্তুলি পুত্তুলি পাকিয়ে গেছে, পাও বিলক্ষণ টলছে। ক্রমে জোড়াসাঁকোর হাড়িহাটায় এসে একেবারে এলিয়ে পড়লেন, পা যেন খোটা হয়ে গেড়ে গেল। শেষে বিলক্ষণ হবুচবু হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরবাবুদের বাড়ির একজন চাকর সেই সময় মদ খেয়ে টলতে টলতে যাচ্ছিল। রামবাবু তাকে দেখে আরে বেটা মাতাল বলে টলে সরে দাঁড়ালেন। চাকর মাতাল থেমে জিজ্ঞেস করলে, তুই শালা কে রে, আমায় মাতাল বললি? রামবাবু বললেন, আমি রাম। চাকর বললে, আমি তবে রাবণ। রামবাবু তবে যুদ্ধং দেহি বলে যেমন তারে মারতে যাবেন অমনি নেশার ঝোঁকে ধুপুস করে পড়ে গেলেন। চাকর মাতাল তার বুকের উপর চড়ে বসল। থানার সুপারিনটেন্ডেন্ট সাহেব এই সময় থানায় ফিরে যাচ্ছিলেন। চাকর মাতাল কিছু টিকে ছিল। পুলিশের সার্জন দেখে রামবাবুকে ছেড়ে দিয়ে পালাবার উদ্যোগ করলে। রামবাবুও সুপারিনটেন্ডেন্টকে দেখেছিলেন। এখন রাবণকে পালাতে দেখে ঘৃণা প্রকাশ করে বললেন, ছি বাবা, এখন রামের হনুমানকে দেখে ভয় পালালে, ছি। রবিবারটা দেখতে দেখতে গেল আজ সোমবার। শেষ পুজোয় আমোদ চোহেল ও ফরবার শেষ। আজ বাই, খ্যামটা, কবি ও কীর্তন। বাই নাচের মজলিস চূড়ান্ত সাজানো হয়েছে। গোপাল মল্লিকের ছেলের ও রাজা বেজেন্দরের কুকুরের বিয়ের মজলিসের কাছে কোথায় লাগে? চকবাজারের পেলানাথবাবু বাই মহলের ডাইরেক্টর, সুতরাং বাই ও খ্যামটা নাচের সমুদায় ভার তাকেই দেওয়া হয়েছিল। শহরের নন্নি, নুন্না, মুন্নি, খুন্নি ও টন্নি
প্রভৃতি ডিগ্রি, মেডেল ও সার্টিফিকেটওয়ালা বড় বড় বাইজিরা ও গোপাল, শ্যাম, বিধু, খুদু, মণি ও চুনি প্রভৃতি খেমটাওয়ালিরা নিজ নিজ তোবড়াতুবড়ি সঙ্গে করে আসতে লাগলেন। পেলানাথবাবু সকলকে মা গোসাইয়ের মতো সমাদরে রিসিভ করছেন। তাদেরও গর্বে মাটিতে পা পড়ছে না। পেলানাথবাবুর হীরের ওয়াচগার্ডে ঝোলানো আধুলির মতো মোকাবি হন্টিংয়ের কাটা 9টা পেরিয়েছে। মজলিসে বাতির আলোর শরতের জ্যোৎস্নাকেও ঠাট্টা করছে। সারঙ্গের কোয়া কোয়া ও তবলার মন্দিরের রুনুঝুনু তালে আরে সাইয়া মোরারে তৈরি মেরা জানি রে গানের সঙ্গে একতরফা মজলিস রেখেছে। ছোট ছোট ট্যাসলা হামামা ও তাজিরা এ কোণ থেকে ও কোণ, এ চৌকি থেকে ও চৌকি করে বেড়াচ্ছেন। এমন সময়ে একখানা চেরেট গুড় গুড় করে বারোয়ারি তলায় গড সেভ দি কুইন লেখা গেটের কাছে থামল। পেলানাথবাবু দৌড়ে গেলেন। গাড়ি থেকে জড়ি ও কিংখাপে মোড়া জুড়ি জুতোশুদ্ধ 10 মণি তেলের কুপো এ এক কুটে মোসাহেব নাবালেন। কুপোর গলায় শিকলের মতো মোটা চেন, আঙ্গুলে 18টা করে 36টা আংটি। পেলানাথবাবুর একজন মোসাহেব বড়বাজারের পচ্চুবাবু তুলোর ও পিস গুডসের দালাল, বিস্তর টাকা, বেশ লোক বলে চেঁচিয়ে উঠলেন। পচ্চুবাবু মজলিসে ঢুকে মজলিসের বড় প্রশংসা করলেন। পেলানাথবাবুকেও ধন্যবাদ দিলেন। উভয়ে কোলাকুলি হলো। শেষ পচ্চুবাবু প্রতিমা ও মাথালো মাথালো সঙ্গেদের ভক্তি ভরে প্রণাম করলেন আর বাইজিকে সেলাম করে দুখানি আমেরিকান চৌকি জুড়ে বসলেন। 2টি হাত 1 কুড়ি পানের দোনা, চাবির থেলো ও রুমালের জন্য আপাতত কিছুক্ষণের জন্য আর 2খানা চৌকি ইজারা নেওয়া হলো। কুটে মশাই পচ্চুবাবুরা পিছন থেকে বসলেন, সুতরাং তারে আর কে দেখতে পায়। বড় মানুষের কাছে থাকলে লোকে যে পর্বতের আড়ালে আছো বলে থাকে, তার ভাগ্যে তাই ঠিক ঘটল। পচ্চুবাবুর চেহারা দেখে বাই আড়ে আড়ে হাসছে। পেলানাথবাবু আতর পান, গোলাপ ও তরুরা দিয়ে খাতির করছেন। এমন সময় গেটের দিকে গোল উঠল। পেলানাথবাবুর মোসাহেব হিরেলাল রাজা অঞ্জনারঞ্জন দেববাহাদুরকে নিয়ে মজলিসে এলেন। রাজা বাহাদুরের গিলটিকরা গালাভরা আসা সকলের নজর পড়ে এমন জায়গায় দাঁড়ালো। অঞ্জনারঞ্জন দেববাহাদুর গৌরবর্ণ, মাথার খিড়কিদার পাগড়ি, জোড়া পরা, পায়ে জরির ল্যাপটা জুতো, বদমাইশের বাদশা ও ন্যাকার সর্দার। বাইরাজা দেখে কাজবাজে সরে এসে নাচতে লাগলো। পুজোর সময় পরবস্তি হয়ে যেন বলেই তবলজি ও সারিঙ্গের বড় রকম সেলাম বাজালে। বাজে লোকেরা সং ও বাই ফেলে কোনো অপরূপ জানোয়ারদের মতো রাজা বাহাদুরকে এক দৃষ্টে দেখতে লাগলেন। ক্রমে রাত্রির সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। শহরের অনেক বড় মানুষ রকম রকম পোশাক পরে একত্র হলেন। নাচের মজলিস রণ করতে লাগলো। বীরকৃষ্ণদার আনন্দের সীমা নাই। নাচের মজলিসের কেতা ও শোভা দেখে আপনা আপনি কৃতার্থ হলেন। তার বাপের শ্রাদ্ধতে বামুন খাইয়েও এমন সন্তুষ্ট হতে পারে না। ক্রমে আকাশে তারার মতো মাথালো মাথালো বড় মানুষ মজলিস থেকে খসলেন। বুড়োরা সরে গেলেন। ইয়ারগোচের ফসকে বাবুরা ভালো হয়ে বসলেন। বাইরা বিদেয়ী হলো। খ্যামটা আসরে নামলেন। খ্যামটা বড় চমৎকার নাচ। শহরের বড় মানুষ বাবুরা প্রায় ফি রবিবারে বাগানে দেখে থাকেন। অনেক ছেলেপুলে ভাগ্নে ও জামাই নিয়ে একত্রে বসে খ্যামটার অনুপম রসাস্বাদনে রত হন। কোনো কোনো বাবুরা স্ত্রীলোকদের উলঙ্গ করে খ্যামটা নাচান। কোনোখানে কিস না দিলে পেলা পায় না, কোথাও বলবার জোনায়। বারোয়ারি তলায় খ্যামটা আরম্ভ হলো। যাত্রার যশোদার মতো চেহারা দুজন খ্যামটাওয়ালি ঘুরে কোমর নেড়ে নাচতে লাগলো। খ্যামটাওয়ালারা পিছন থেকে ফণির মাথার মণি চুরি করলি, বুঝি বিদেশ বিঘোর পরাণ হারালি। খ্যামটাওয়ালিরা ক্রমে নিমন্ত্রণদের সকলের মুখের কাছে এগিয়ে আগরদানি বিক্রির মতো পেলা আদায় করে তবে ছাড়লেন। রাত্রি 2টোর মধ্যে খ্যামটা বন্ধ হলো। খ্যামটাওয়ালিরা অধ্যক্ষ মহলে যাওয়া আসা করতে লাগলেন। বারোয়ারিতলা পবিত্র হয়ে গেল। কবি রাজা নবকৃষ্ণ কবির বড় পেট্রান ছিলেন। ইংল্যান্ডের কুইন এলিজাবেথের আমলে যেমন বড় বড় কবি ও গ্রন্থকর্তা জন্মান, তেমনি তার আমলেও সেই রকম রাম বসু, হরু, নীলু, রামপ্রসাদ ঠাকুর ও জগা প্রভৃতি বড় বড় কবিওয়ালা জন্মায়। তিনি কবি ও গাওনাদের মান বাড়ান। তার অনুরোধে ও দেখা দেখি অনেক বড় মানুষ কবিতে মাতলেন। বাগবাজারের পক্ষীর দল এ সময় জন্মগ্রহণ করে। শিবচন্দ্র ঠাকুর নবকৃষ্ণর একজন ইয়ার ছিলেন। শিবচন্দ্র মুখোপাধ্যায় বাগবাজারে রিফরমেশনে রামমোহন রায়ের সমতুল্য লোক। তিনি বাগবাজারেদের উঠতে শেখান। সুতরাং কিছুদিন বাগবাজারেরা শহরের টেক্কা হয়ে পড়েন।
তাদের একখানি পাবলিক আটচালা ছিল, সেইখানে এসে বাকি হতেন, বুলি ঝাড়তেন ও উঠতেন। এ শহর বোসপাড়ার ভেতরেও 2-4 গাঁজার আড্ডা ছিল। এখন আর পক্ষীর দল নাই, গুখুরি ও ঝকমারির দলও অন্তর্ধান হয়ে মরে গেছেন। পাখিরা বুড়ো হয়ে মরে গেছেন, 2-একটা আধমরা বুড়ো গোছের পক্ষী এখনও দেখা যায়। দল ভাঙা টাকার ভক্তিতে মনমরা হয়ে পড়েছে। সুতরাং সন্ধ্যার পর ঝুমুর শুনে থাকবেন। আড্ডাটি মিউনিসিপ্যাল কমিশনারেরা উঠিয়ে দিয়েছেন, একখান কেবল তার রুইন মাত্র পড়ে আছে। পূর্বের বড় মানুষেরা এখনকার বড় মানুষের মতো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এন্ড্রুস মিটিং ও ছাপাখানা নিয়ে বিব্রত ছিলেন না। প্রায় সকলেরই একটি একটি রাড় ছিল। বেলা দুপুরের পর উঠতেন, আহ্নিকের আড়ম্বরটাও বড় ছিল। 2-3 ঘন্টার কম আহ্নিক শেষ হতো না। তেল মাখতেও ঝাড়া 4 ঘন্টা লাগত। চাকরের তেল মাখানির শব্দে ভূমিকম্প। বাবু উলঙ্গ হয়ে তেল মাখতে বসতেন। সেই সময় বিষয়কর্ম দেখা কাগজপত্রে সইয়ে মোহর চলত। আচাবার সঙ্গে সঙ্গে সূর্যদেব অস্ত যেতেন। এদের মধ্যে জমিদাররা রাত্রি 2টো পর্যন্ত কাছারি করতেন। কেউ অমনি গাজনা বাজনা জোড়ে দিতেন, দলাদলি তর্ক করতেন ও মোসাহেবদের খোশামুদিতে ফুলে উঠতেন। গাইয়ে বাজিয়ে হলেই বাবুর বড় প্রিয় হতো। বাপান্ত করলেও বকশিস পেত, কিন্তু ভদ্রলোক বাড়ি ঢুকতে পেত না। তার বেলা পাহারা, আদব কায়দা। কোন কোন বাবু সমস্ত দিন ঘুমোতেন, সন্ধ্যার পর উঠে কাজকর্ম করতেন। দিনরাত ছিল ও দিনরাত দিন হতো। রামমোহন রায়, গোপীমোহন দেব, গোপীমোহন ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, জয়কৃষ্ণ সিংহের আমল অবধি এই সকল প্রথা ক্রমে ক্রমে অন্তর্ধান হতে আরম্ভ হলো। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার চন্দ্রিকা প্রকাশ হতে আরম্ভ হলো। ব্রহ্ম সমাজ স্থাপিত হলো। তার বিপক্ষে ধর্মসভা বসল। রাজা রাজনারায়ণ কায়স্থের পৈতে দিতে উদ্যোগ করলেন। সতীদাহ উঠে গেল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো। হেয়ার সাহেব প্রকাশ করলেন, ক্রমে সৎকর্মে বাঙালির চোখ ফুটে উঠল। এদিকে বারোয়ারিতলায় জমাদার কবি আরম্ভ হলো। ভালকোর জগা ও নিমতের রামাঢোলে নিম্নস্তব, গঙ্গা বন্দনা ও ভেটকি মাছের 3খানা কাটা। অগরদ্বীপের গোপীনাথ, যাবি তো যা, ছুটে ছুটে যা প্রভৃতি বোল বাজাতে লাগলো। কবিওয়ালারা বিষমের ঘরে গান ধরলেন। জমিদারি কবি শুনে শহুরেরা খুশি হলেন। 2-4 পাড়া গেয়ে রায়চৌধুরী, মুন্সি ও রায়বাবুরা মাথা হেট করলেন। হুজুরি আম্মুক্তারেরা চোখ রাঙিয়ে উঠল। কবিওয়ালারা ঢোলের তালে নাচতে লাগলো। স্ক্যাভেঞ্জারের গাড়ি সার বেঁধে বেরিয়েছে। ম্যাথরেরা ময়লার গাড়ি ঠেলে জ্যাকসনের ঘাটে চলেছে। বাউলেরা ললিত রাগে খরতাল ও খঞ্জনির সঙ্গে শ্রীকৃষ্ণের সহস্র নাম গান করে বেড়াচ্ছেন। কলু ভাইয়া ঘানি জুড়ে দিয়েছেন। ধোপারা কাপড় নিয়ে চলেছে। বোঝাই করা গরুর গাড়ি কোকো শব্দে রাস্তা জুড়ে যাচ্ছে। ক্রমে ফর্সা হয়ে এলো। বারোয়ারিতলায় কবি বন্ধ হয়ে গেল। ইয়ারকোচের অধ্যক্ষ ও দর্শকেরা বিদেয়ী হলেন। বুড়ো ও আধবুড়োরা কীর্তনের নামে এলিয়ে পড়লেন। দেশের গোসাই, গোড়া, বৈরাগী ও বৈষ্ণব একত্র হল। শিমলের শাম ও বাগবাজারের নিস্তারিণীর কীর্তন। শিমলের শাম উত্তম কীর্তনী, বয়স অল্প, দেখতে মন্দ নয়। গলাখানি যেন কাশি ক্ষণ করছে। কীর্তন আরম্ভ হলো। কীর্তনী তাথাইয়া তাথাইয়া নাস্ত ফিরত গোপাল ননি চুরি করে খাইনছে, আরে আরে ননি চুরি করে খাইনছে তথাইয়া গান আরম্ভ করলে। সকলে মোহিত হয়ে পড়লেন। চারিদিক থেকেই হরিবোল ধ্বনি হতে লাগলো। খুলিরা হাঁটু গেড়ে বসে সজোরে খোল বাজাতে লাগলো। কীর্তনী কখন হাঁটু গেড়ে, কখনো দাঁড়িয়ে মধু বৃষ্টি করতে লাগলেন। হরিপ্রেমে একজন গোসাইয়ের দশা লাগলো। গোড়ারা তাকে কোলে করে নাচতে লাগলো, আর যেখানে তিনি পড়েছিলেন জিভ দিয়ে সেইখানে ধুলো চাটতে লাগলো। হিন্দু ধর্মের বাপের পুণ্যে ফাঁকি দে খাবার মতো ফিকির আছে। গোসাইগিরি সকলের টেক্কা। আমরা জন্মবিচ্ছিন্নে কখন একটা রোগ দুর্বল গোসাই দেখতে পাইনি। গোসাই বললে একটা বিকটাকার ধূম্বালোচন হবে। ছেলেবেলা অবধি সকলেরই এই চিরপরিচিত সংস্কার। গোসাইদের যেরূপ হিয়ারিং পোস্টে আয়েস ও আহারাদি চলে, বড় বড় বাবুদের পয়সা খরচ করেও সেরূপ জুটে উঠবার জো নাই। গোসাইরা স্বয়ং কেষ্ট ভগবান বলেই অনেক দুর্লভ বস্তুও অক্লেশে ঘরে বসে পান ও কালীয় দমন, পুতনাবোধ, গোবর্ধনাধার প্রভৃতি কটা বাজে কাজ ছাড়া বস্ত্রহরণ, মানভঞ্জন, বজ্রবিহার প্রভৃতি শ্রীকৃষ্ণের গোছালো গোছালো লীলাগুলি করে থাকেন। পেট ভরে মাল্য ও ক্ষীর লোসেন ও রকমারের শিষ্য দেখে
চৈতন্য চরিতামৃতের মতে, যিনি গুরু তিনি কৃষ্ণ, না ভাবিও আনো, গুরু তৃষ্ণে কৃষ্ণতুষ্ট জানিবা প্রমাণ প্রভৃতি উপদেশ দিয়ে থাকেন। এ সবাই গোসাইরা আন্ডারটেকারের কাজও করে থাকেন। পাত শিখে পেলে মন্ত্রও দেন। মরাও ফেলেন ও বেওয়ারিশ বেওয়ামলে এরা তার উত্তরাধিকারী হয়ে বসেন। একবার মেদিনীপুরে এক ব্রকত গোসাই বড় জব্দ হয়েছিলেন। এখানে সে উপকথাটিও বলা আবশ্যক। পূর্বে মেদিনীপুর অঞ্চলে বৈষ্ণবতন্ত্রের গুরুপ্রসাদী প্রথা প্রচলন ছিল। নতুন বিবাহ হলে গুরু সেবা না করে স্বামী সহবাস করবার অনুমতি ছিল না। বেতালপুরের রামেশ্বর চক্রবর্তী পাড়াগা অঞ্চলে একজন বিশিষ্ট লোক। সুবর্ণরেখা নদীর ধারে 5 বিঘা আওলত ঘেরা ভদ্রাসন বাড়ি। সকল ঘরগুলি পাকা, কেবল চণ্ডীমণ্ডপ ও দেউড়ির সামনের বৈঠকখানা উলু দিয়ে ছাওয়া। বাড়ির সামনে 2টি শিবের মন্দির, একটি শান বাঁধানো পুষ্করিণী, তাতে মাছও বিলক্ষণ ছিল। গৃহকর্মে চক্রবর্তীকে মাছের জন্য ভাবতে হতো না। এ সবাই 200 বিঘা জমি ব্রহ্মত্বর জমি। চাষের জন্য 5খানা লাঙল, 5 জন রাখাল চাকর, 5 জোড়া বলদ ছিল। চক্রবর্তীকে উঠোনে 2টি বড় বড় ধানের মাড়াই ছিল। গ্রামস্থ ভদ্রলোক মাত্রেই চক্রবর্তীকে বিলক্ষণ মান্য করতেন ও তার চণ্ডীমণ্ডপে এসে পাশা খেলতেন। চক্রবর্তী ছেলেপুলে কিছুই ছিল না, কেবল এক কন্যা মাত্র। শহরের ব্রকভানু চাটুর্যের ছেলে হরহরি চাটুর্যের সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের সময় বর কনের বয়স 10-15 বছরের বেশি ছিল না। সুতরাং জামাই নিয়ে যাওয়া কি মেয়ে আনা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কেবল পাল পর্বণে পিঠে সংক্রান্তি ও ষষ্ঠী বাটায় তত্ত্ব তাবাস চলত। ক্রমে হরহরি বাবু কালেজ ছাড়লেন। এদিকে বয়সও 20-21 হলো। সুতরাং চক্রবর্তী জামাই নেওয়াবার জন্য স্বয়ং শহরে এসে ব্রকভানু বাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রকভানুবাবু চক্রবর্তীকে কয়েকদিন বিলক্ষণ আদরে বাড়িতে রাখলেন। শেষে উত্তম দিন দেখে হরহরি সঙ্গে দিয়ে পাঠালেন। একজন দরওয়ান, একজন সরকার ও একজন চাকর হরহরিবাবুর সঙ্গে গেলেন। জামাইবাবুর 3-4 দিনে বেতালপুরে পৌঁছলেন। গায়ে সোর পড়ে গেল। চক্রবর্তীর শহুরে জামাই এসেছে। গায়ের মেয়েরা কাজকর্ম ফেলে ছোটাছুটি করে জামাই দেখতে এলো। ছোঁড়ারা শহুরে লোক প্রায় দেখেনি, সুতরাং পালে পালে হরহরিবাবুকে ঘিরে বসল। চক্রবর্তী চণ্ডীমণ্ডপ লোকে রই রই করতে লাগলো। একদিন আশপাশ থেকে মেয়েরা উকি মারছে। এক পাশে কতকগুলো গড়িমহলা ছেলে ন্যাংটা দাঁড়িয়ে রয়েছে। উঠানে বাজে লোক ধরে না। শেষে জামাইবাবুকে জলযোগ করবার জন্য বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। পূর্বে জলযোগের জোগাড় করা হয়েছে। পিঁড়ের নিচে চারিদিকে 4টি সুপারি দেওয়া হয়েছিল। জামাইবাবু যেমন পিঁড়েই পা দিয়ে বসতে যাবেন, অমনি পিঁড়ে গড়িয়ে গেল। জামাইবাবু ধূপ করে পড়ে গেলেন। সালি সালাজ মহলে হাসির গররা পড়ল। জলযোগের সকল জিনিসগুলোই ঠাট্টা পোড়া। মাটির কালো জাম, ময়দা ও চিলের গুড়ের সন্দেশ, কাঠের আখ, বিচালির জলের চিনির পানা, জলের গেলাসে ঢাকুনি দেওয়া আরসুলা ও মাকড়সা, পানের বাটায় ছুঁচো ও ইঁদুর পোড়া। জামাইবাবু অতি কষ্টে ঠাট্টা যন্ত্রণা সহ্য করে বাইরে এলেন। সমবয়সী 2-4 শালা সম্পর্কে জুটে গেল। শহরের গল্প, তামাশা ও রঙেই দিনটি কেটে গেল। রজনী উপস্থিত। সন্ধে হয়ে গিয়েছে। রাখালেরা বাঁশি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। একটি পরমা সুন্দরী স্ত্রীলোক কলসি কাকে করে নদীতে জল নিতে আসছে। লম্পট শিরোমণি কুমুদরঞ্জন যেন তাদের দেখবার জন্যই বাঁশঝাড়ে ও তাল গাছের পাশ থেকে উকি মারছেন। ঝিঝিপোকা ও ইচিংড়িরা প্রাণপণে ডাকছে। ভাম, খটাস ও ভোদাড়েরা ভাং শিবের মন্দির ও পরু বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। চামচেকে বাদুড়েরা খাবার চেষ্টায় বেরিয়েছে। এমন সময় একদল ডেকে পাঠালো। এক প্রহর রাত্রি হয়ে গেল। ছেলেরা জামাইবাবুর বাড়ির ভেতরে নিয়ে গেল। পুনরায় নানা রকম ঠাট্টাও আসলো খেয়ে জামাইবাবু নির্দিষ্ট ঘরে শুতে গেলেন। বিবাহের পর পুনর্বিবাহের সময় জামাইবাবু শ্বশুরালয়ে যান নাই। সুতরাং 5 বৎসরের সময় বিবাহকালে যার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দুইজনেই বালক বালিকা ছিলেন। সুতরাং হরহরিবাবুর নিদ্রা হবার বিষয় কি? আজ স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। স্ত্রী মান করে থাকলে তিনি কলেজ এডুকেশন ও ব্রহ্মজ্ঞান মাথায় তুলে পায়ে ধরে মান ভাঙবেন এবং এরপর যাতে স্ত্রী লেখাপড়া শিখেন, চিরহৃদয়তোষিকা হন, তার বিশেষ তদবির করতে থাকবেন। বাঙালির স্ত্রীরা কি দ্বিতীয় মিস টো, মিস টমসন ও মিসেস বরকল্লি, লেডি বুলুয়ার লিটন হতে পারে না? বিলেতি স্ত্রী হতে বরং এরা অনেক অংশ বুদ্ধিমতী ও ধর্মশীলা। তবে কেন বড়ি দিয়ে পুতুল খেলে ঝগড়া ও হিংসায় কাল কাটায়?
সীতা, সতী, সাবিত্রী, সত্যভামা, শকুন্তলা, কৃষ্ণাও এক খনির মণি। তবে এরা যে কয়লা হয়ে হরনেশে বন্ধ হয়ে পোড়ান সে কেবল বাপ-মা ও ভাতারবর্গের চেষ্টা ও তদবিরের ত্রুটি মাত্র। বাঙালি সমাজের এমনই এক চমৎকার রহস্য যে প্রায় কোনো বংশে স্ত্রী পুরুষ উভয়ে কৃতবিদ্যা দেখা যায় না। বিদ্যাসাগরের স্ত্রী হয়তো বর্ণ পরিচয় হয় নাই, গঙ্গাজলের ছড়া, সাফরিদের মাদুলি, বালশির চন্নামেত্য নিয়েই ব্যতিব্যস্ত। এই ভিন্ন জামাইবাবুর মনে নানা রকম খেয়াল উঠল। ক্রমে সেই সব ভাবতে ভাবতে ও পথের ক্লেশে অঘোর হয়ে ঘুমিয়ে পড়লেন। শেষে বেলা 1 প্রহরের সময়ে মেয়েদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দেখেন যে বেলা হয়ে গিয়েছে, তিনি একলা বিছানায় শুয়ে আছেন। এদিকে চক্রবর্তীর বাড়ির গিন্নিরা বলাবলি করতে লাগলেন, তাই তো গা, জামাই এসেছেন। মেয়েও সেটের কোলে বছর 15 হলো। এখন প্রভুকে খবর দেওয়া আবশ্যক। সুতরাং চক্রবর্তী বাজি দেখে উত্তম দিন স্থির করে প্রভুর বাড়ি খবর দিলে প্রভু তুরি, খুন্তি ও খোল নিয়ে উপস্থিত হলেন। গুরুপ্রসাদের আয়োজন হতে লাগলো। হরহরিবাবু প্রকৃত রহস্য কিছুমাত্র জানতেন না। গোসাই দলবল নিয়ে উপস্থিত। বাড়ির সকলে শশব্যস্ত, কিন্তু নূতন কাপড় ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে বেড়াচ্ছে। সুতরাং তিনি এতে নিতান্ত সন্দিগ্ধ হয়ে একজন ছেলেকে জিজ্ঞেস করেন, ওহে, আজ বাড়িতে কিসের ধুম? ছোকরা বললে, জামাইবাবু তা জানো না, আজ আমাদের গুরুপ্রসাদী হবে। আমাদের গুরুপ্রসাদী হবে শুনে হরহরিবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে গেলেন। কি প্রকারে কুৎসিত গুরুপ্রসাদী হতে স্ত্রী পরিত্রাণ পান তারই তদবিরে ব্যস্ত রইলেন। কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে সাধুরা কোনো বাধাই মানেন না বলেই যেন দিনমণি কমলিনীর মনোব্যথায় উপেক্ষা করে অস্ত গেল। সন্ধ্যাব্দু শাক, ঘণ্টা ও ঝিঝি পোকার মঙ্গল শব্দের সঙ্গে স্বামীর অপেক্ষা করতে লাগলেন। প্রিয় সখী প্রদোষ দুতিপদে প্রতিষ্ঠিত হয়ে নিশানাথকে সংবাদ দিতে গেলেন। নববধূর বাসরে আমোদ করবার জন্য তারা দল একে একে উদয় হলেন। কুমুদিনী স্বচ্ছ সরোবরে ফুটলেন। হৃদয়রঞ্জনকে পরকীয় রসাস্বাদনের গমনোদ্যত দেখেও তার মনে কিছুমাত্র বিরাগ হয় নাই, কারণ চন্দ্রের সহস্র কুমুদিনী আছে, কিন্তু কুমুদিনীর তিনি একমাত্র অনন্য গতি। এদিকে নিশানাথ উদয় হলেন। সোয়ালেরা যেন স্তব পাঠ করতে লাগলো। ফুল গাছের ফুলদল উপহার দিতে লাগলো। দেখে আহ্লাদে প্রকৃতি সত্য হাসতে লাগলেন। চক্রবর্তীর বাড়ির ভিতর বড় ধুম। গোস্বামী বরের মতো শয্যা করে জামাইবাবুর শোভা শুলেন। হরহরিবাবুর স্ত্রী নানালঙ্কার পরে ঘরে ঢুকলেন। এরা ঘরের কপাট ঠেলে দিয়ে ফাঁক থেকে আড়ি পেতে উকি মারতে লাগলো। হরহরিবাবু ছোড়ার কাছে শুনে একগাছি রুল নিয়ে গোস্বামীর ঘরে শোবার পূর্বেই খাটের নিচে লুকিয়েছিলেন। এক্ষণে দেখলেন যে স্ত্রী ঘরে ঢুকে গোস্বামীকে একটি প্রণাম করে জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। প্রভু খাটে থেকে উঠে হাত ধরে অনেকে বুঝিয়ে শেষে বিছানায় নিয়ে গেলেন। কন্যাটি কি করে? বংশ পরম্পরাগত ধর্মের অন্যথা করলে মহাপাপ, এটি চিত্তগত আছে, সুতরাং আর কোনো আপত্তি করলে না। সুরসুর করে প্রভুর বিছানায় গিয়ে শুলো। প্রভু কন্যার গায়ে হাত দিয়ে বললেন, বলো, আমি রাধা তুমি শ্যাম। কন্যাটিও অনুমতি মত আমি রাধা তুমি শ্যাম 3 বার বলেছে। এমন সময় হরহরিবাবু আর থাকতে পারলেন না। নিচে থেকে বেরিয়ে এসে এই কাঁধে বাড়ি বলরাম বলে রুলসই করতে লাগলেন। ঘরের বাইরে ন্যাড়া বষ্টমেরা খোলকত্তন নিয়েছিল। গোস্বামীর রুলসইয়ের চিৎকার তারা হরিবল ভেবে দেদার খোল বাজাতে লাগলো। মেয়েরা উলু দিতে লাগলো। কাসর ঘণ্টা শাকের শব্দ হুলস্থুল পড়ে গেল। হরহরিবাবু হঠাৎ দরজা খুলে ঘরের ভেতর বেরিয়ে একেবারে থানার দারোগার কাছে গিয়ে সমস্ত কথা ভেঙে বললেন। দারোগা ভদ্রলোক ছিলেন, অতি কম পাওয়া যায়। তার অভয় দিয়ে সেদিন যথাসমুদরে বাসায় রেখে তার পরদিন বরকন্দাজ মোতায়েন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে সকলের তাক লেগে গেল, ইনি কেমন করে ঘরে গিয়েছিলেন। শেষে সকলের ঘরে গিয়ে দেখে যে গোস্বামীর দাঁতে দাঁত কপাটে লেগে গেছে। অজ্ঞাত অচৈতন্য হয়ে পড়ে আছেন, বিছানায় রক্তের নদী পড়ছে। এই অবধি গুরুপ্রসাদী উঠে গেল, লোকের চৈতন্য হলো, প্রভুরা ভয় পেলেন। আর একবার এক শহুরে গোসাই এক বেনের বাড়ি কেষ্টলীলা করে জব্দ হয়েছিলেন, সেটিও এই বেলা বলে নেই। রামনাথ সেন ও শ্যামনাথ সেন 2 ভাই শহরে 4-5টা হৌসের মুৎসুদি। দিন কতক বাবুদের বড় জলজ্বালা হয়ে উঠল। চৌঘুড়ি, ভেপু, মোসাহেব ও অবৈদ্যার ছড়াছড়ি। উমেদার বেকার রেকমেন্ডেও চিঠিওয়ালা লোকে বৈঠকখানা থই থই করত। বাবুরা নিয়ত বাগান চহেলো আমাদের মতো থাকেন। আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধবই বাবুদের কাজকর্ম দেখতেন। একদিন রবিবার বাবুরা বাগানে গিয়েছেন। এই অবকাশে বাড়ির প্রভু খুন্তি, খোল ও ভেপু নিয়ে উপস্থিত। বাড়ির ভেতর খবর গেল,
প্রভুকে সমাদরে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। প্রভু চৈতন্য চরিতামৃত ও ভাগবতের মতো লীলা দেখালেন। শেষে গোস্বামী বাড়ি ফিরে যান। এমন সময় ছোটবাবু এসে পড়লেন। ছোটবাবুর কিছু সাহেবী প্রভুকে দেখে তেলে বেগুনে চলে গেলেন ও অনেক কষ্টে আন্তরিকভাবে গোপন করে জিজ্ঞেস করলেন, কেমন প্রভু, ভগবানের মতে লীলা দেখানো হলো? প্রভু ভয়ে আমতা আমতা গোছের আগে হাঁ করে সরে দিলেন। ছোটবাবুর একজন মুখোড়া কায়স্থ মোসাহেব ছিল। সে বললে, হুজুর, গোসাই সকল রকম লীলা করতে চললেন, কিন্তু গোবর্ধন ধারণাটা হয়নি। অনুমতি করেন তো প্রভুকে গোবর্ধন ধারণাটাও করিয়ে দেওয়া যায়, সেটাও বাকি থাকে কেন? ছোটবাবু এতে সম্মত হলেন। শেষে দারোয়ানদের হুকুম দেওয়া হলো। দরজার পাশে একখানা 10-12 মণ পাথর পড়েছিল। জনকতক ধরে এনে গোস্বামীর ঘাড়ে চাপিয়ে দিলে। পাথরে চাপানো গোস্বামীর কোমর ভেঙে গেল। এদিকে বারোয়ারি তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর করে এই গানটি গাইলেন, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথার কি কেতা। গানটি শুনে সকলেই খুশি হলেন। বাউলে 4 আনার পয়সা বকশিস পেলে। অনেকে আদর করে গানটি শিখে ও লিখে নিলেন। বারোয়ারি পুজো শেষ হলো। প্রতিমাখানি 8 দিন রাখা হলো। তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো। আম্মক্তার কানাইধনবাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা, তুরুক, নিষেধরা ফিরিঙ্গি, আশা সোটা, ঘড়ি ও 50টা ঢাক একত্র হলো। বাহাদুরি কাঠতোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন। দুপাশে সঙ্গেরা সার বেঁধে চলল। চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল। রাড়েরা ছাদের ও বারান্দার উপর থেকে রূপো বাঁধানো হুকোয় তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগলো। রাস্তার লোকেরা হা করে চলতি দাঁড়ানো প্রতিমে দেখতে লাগলেন। হাটকলা থেকে জোড়াশুকো ও মেছোবাজার পর্যন্ত ঘোরা হলো। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হলো। অনেক পরিশ্রম যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তার শ্রাদ্ধি ফুরল। বীরকৃষ্ণদা আর অধ্যক্ষরা অত্যন্ত বিষণ্ণবদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরা মনা পড়িয়ে এলেন। বারোয়ারি পুজোর সম্বৎসরের মধ্যে বীরকৃষ্ণদার বাজার দেনা জেগে উঠল। গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনস্টলমেন্টে গিয়ে ফরেস্টডাঙ্গায় গিয়ে বাস করেন। কিছুদিন বাদে হঠাৎ ঘর চাপা পড়ে মারা গেলেন। আম্মক্তার কানাইধন দত্ত সুপ্রিম কোর্টে জাল সাক্ষ্য দেওয়ার অপরাধে স্যার রবার্ট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন। তার পরিবারের কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়িমুড়কির দোকান করে দিনপাত করতে লাগলেন। নুড়িঘাটা লেনের হুজুর কোনো বিশেষ কারণে বারোয়ারি পুজোর মধ্যে কাশি গেলেন। পেলানাথবাবু একজন কতগুলি বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা ঝড় উঠল। মাঝিরে অনেক চেষ্টা করলে কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার উপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে, কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলের টান কোথায় যে গিয়ে পড়লেন তার আদ্যপি নির্ণয় হয় নাই। মুখুজ্জেদের ছোটবাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তার যক্ষাকাশ জন্মালো। আরাম হবার জন্য তারকেশ্বরের দাড়ি রাখলেন। বালসির চরণামৃত খেলেন। সাফরিদের মাদুরি ধারণ করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বিভাগী হয়ে কোথায় যে বেরিয়ে গেলেন আজও তার ঠিকানা হয় নাই। প্রধান দোয়ার গাবারাম গাওনা ছেড়ে পৈতৃক পেশা গিল্ডি অবলম্বন করে কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পুজোর সময় পক্ষাঘাতে রোগে মরেছেন। বচ্চুবাবু, অঞ্জনা রঞ্জন দেব বাহাদুর আরও অধ্যক্ষ দোয়ারেরা এখনও বেঁচে আছেন। তাঁদের যা হবে তা এরপরে বক্তব্য।